আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। একটু তোমরা যারা জয়েন করছো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা প্লিজ কাইন্ডলি একটু কনফার্ম করো। প্লিজ একটু কনফার্ম করো, কাইন্ডলি একটু কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা। আর সবাই মাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা, সবাই মাস্ট অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা। আর তোমার নামটা কমেন্ট করলে সেটাতে অ্যাটেন্ডেন্স সবাই জানো, নামটা কমেন্ট করলে হয়ে যাবে। তোমরা যারা যারা রেগুলার ক্লাস করো তাদের একটু মেনশন করে দাও। আমি ছোট্ট একটা কাজ করতেছি আসলে, কিছুক্ষণ 30 সেকেন্ড সময় লাগবে, ওয়েট। যারা রেগুলার ক্লাস করে তাদেরকে একটু মেনশন করে দাও। আমাকে একটু সময় দাও, আমি একটু তোমরা যে প্রশ্নগুলো বলছো ওগুলো আমি একটু দেখাচ্ছি বইতে, যাতে করে আমি আর ফোন চেক করে না লাগে, ডাইরেক্টলি ওখান থেকে দেখে 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 কোন প্রশ্ন আমি দাগে রাখতেছি, তাহলে আমি টানা পড়া ফেলতে পারবো। আসলে একটু ব্যস্ত থাকা, এগুলো রেডি করতে পারি নাই। ওকে, তাহলে আমরা শুরু করি। তো সেক্ষেত্রে আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু এটা গতিবিদ্যা সলভ ক্লাস, মানে বুঝতেছো যাদের গতিবিদ্যা এখনও পুরাটা করা হয়নি তারা কিন্তু আসলে সব জায়গায় বুঝবা না। ওই কারণে হচ্ছে আমাদের গতিবিদ্যা যারা পুরোটা শেষ করছে তাদের বুঝতে সুবিধা হবে, অন্যদের একটু সমস্যা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে এখানে ওভারঅল যে কোনো টপিক্স আসতে পারে। তো আমরা তো টপিকটা ডিসকাস করবো না কীভাবে আসছে, আমরা জাস্ট টপিক যেটা পড়াইছি ওই অনুযায়ী আমরা সলভ করে করে যাব, এবং ভিতরে মাঝখানে কোনো কন্ডিশন থাকলে কোনো ঝামেলা থাকলে সেগুলো আমি বলে দিব। তো আমি আস্তে আস্তে শুরু করি। ওকে ওকে,
যাক, সবাই আবার ফর্মে ফেরত আসছে। না হয় লাইভে করার মধ্যে তোমাদের কেন অনিয়া আমি বুঝি না, বাট এটাই আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। তাহলে একটা ইন্টারাকশন থাকে, ক্লাসের প্রতি একটা আন্তরিকতা থাকে। তুমি পরে করবা, তুমি একা একা ক্লাস করতেছো, তখন দেখা যাবে তোমার কাছে কীরকম একটা আনইজি ফিল হবে, যে ক্লাস করতেছি মনে হবে না, বোরিং লাগবে। লাইভে ক্লাস করলে তুমি যদি টানা 2 ঘন্টা ক্লাস করতে পারো, রেকর্ডের ক্লাস তুমি সর্বোচ্চ টানা 1.5 ঘন্টা করতে পারবা। সাইকোলজিক্যাল ইফেক্ট। এবার আসো, তাহলে আমরা শুরু করি। অনেকগুলো তোমাদেরকে প্রবলেম দিতে বলছিলাম, আমাকে সবাই প্রবলেম পাঠাইছে, সবার প্রবলেমগুলো আমি সামারাইজ করে সবগুলো একসাথে করছি, একসাথে করে আমি সেগুলো সলভ করতে যাব। প্রচুর পরিমাণ প্রবলেম জমা হয়েছে। তো আসলে জিনিসটা হচ্ছে এমন যে এক একজনের এক এক প্রবলেম থাকে, তো এরকম সবার প্রবলেম সামারাইজ করতে যাই হিউজ কোয়ান্টিটি অফ প্রবলেম অ্যারাইজ করছে। আর এদিকে হচ্ছে তোমাদেরকে আমি বলে রাখি, অনেকগুলা কুয়েট প্রশ্ন অনেকগুলো তোমরা দেখাইছো, হয়তো তোমরা নিজেরা সলভ করতে পারো নাই, হ্যাঁ অস্বাভাবিক কিছু না, নাই করতে পারো। তো সেক্ষেত্রে হচ্ছে সেগুলো আমার সলভ শিটে কিন্তু সেগুলো সবগুলো দেওয়া আছে, হ্যাঁ। তো ওই জন্য ওগুলো আমরা সবার লাস্টে করব, তার আগে হচ্ছে কমন প্রবলেমগুলো আমি সলভ করে ফেলি। তো শুরুতে একটু খেয়াল করি, এই টপিক্সটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক্স হচ্ছে। সেই টপিক্সটা হচ্ছে আমাদের কোন একটা ঘড়ির কাঁটা। তো আমাদের একটু খেয়াল করে দেখি, ঘড়ির মধ্যে আমাদের 3 ধরনের কাঁটা আছে। আমরা এটাকে ধরে নিলাম সবচেয়ে ছোটোটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। আর একটু বড়টা, এটাকে ধরে নিলাম মিনিটের কাঁটা। আর সবচেয়ে লম্বা চিকন যেটা, সেটাকে আমরা বলতেছি সেকেন্ডের কাঁটা। এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, একটু ডিজাইন করে দিই ঘন্টার কাঁটা। আর এটা হচ্ছে মিনিটের কাঁটা। ওকে, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তোমাকে আমাদের প্রশ্ন করা হইতে পারে 2টা। একটা হচ্ছে আমাদের যে কোনো একটা কাঁটা, হোয়াট এভার, হয় ঘন্টার কাঁটা অথবা মিনিটের কাঁটা অথবা সেকেন্ডের কাঁটা, তার কৌণিক বেগ বের করতে বলতে পারে। আবার তার পর্যায়কাল বের করতে বলতে পারে। পর্যায়কাল, কারণ হচ্ছে লিটারেলি তুমি কৌণিক বেগ বের করতে গেলে পর্যায়কাল লাগবে। সো পর্যায়কাল বের করতে বলতে পারে, কৌণিক বেগ বের করতে বলতে পারে। আর একটা কোয়েশ্চেন করতে পারে, তার প্রান্তের যে রৈখিক বেগ, সেই রৈখিক বেগটা বের করতে বলতে পারে। যে ঘড়ির কাঁটার যে প্রান্তের রৈখিক বেগ, সেই রৈখিক বেগটা তোমাকে বের করতে বলতে পারে। এই 3 ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, এবং আমি 3টা একসাথে করে দিচ্ছি, তাহলে হিউজ পরিমাণ প্রশ্নের আনসার দেওয়া শেষ হয়ে যাবে। কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, আমি দেখছি। তো আমি একসাথে এই রিলেটেড যত ধরনের প্রবলেম তুমি ফেস করবো সব আমি একসাথে বলে দিব, একসাথে সব প্রবলেম শেষ। ওকে, আমরা তাহলে এটা একটু ভালো করে নিই। এটা একটু বেশি গুরুত্ব দিতে হবে, এটা ইন্টারের জন্য ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য তো আরও বেশি ইম্পর্টেন্ট, সব জায়গায় লাগবে। মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, আনসার মুখস্থর মতো করে ফেলতে হয়। তা আমরা আসি, একটু খেয়াল করে দেখি। প্রথম কথা, তাহলে আমি তোমাকে বেসিকগুলো বলি। বেসিকগুলো হচ্ছে তোমাকে পর্যায়কাল বের করতে হবে কার? ঘন্টার কাঁটা। প্রশ্নে বলে দিবে ঘন্টার কাঁটার জন্য বলতে পারে, মিনিটের কাঁটার জন্য বলতে পারে, সেকেন্ডের কাঁটার জন্য বলতে পারে। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। তো আমরা এখন দেখব, প্রথমে পর্যায়কাল বের করব, তারপর কৌণিক বেগ বের করব, তারপর রৈখিক বেগ বের করব। ওকে, আসো আমরা এগুলা বের করার জন্য আগে ফর্মুলাগুলোর সাথে তোমাদেরকে আমি একটু, তাহলে আমি আবার একটু বলে দিই, একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে, মনে করো কোনো একটা বস্তু মনে করো বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, যদি কোনো একটা বস্তু যদি আমাদের বৃত্তাকার পথে ঘুরে, মনে করো সে আমাদের এদিকে রোটেট করতেছে, যেহেতু ঘড়ির কাঁটা পড়াচ্ছি তাহলে আমাদের এদিকে রোটেট করতেছে। তাহলে আমরা জানি তার এই প্রান্তে আমাদের যে ব্যাগটা, এই ব্যাগটা হচ্ছে ভি, এই ব্যাগটাকে আমরা বলি রৈখিক ব্যাগ। এই বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ তাকে আমরা বলি আর। আমরা জানি কোন একটা বস্তু বৃত্তাকার পথে যদি সুষম দ্রুতিতে ঘুরে, সমবেগ না, কিন্তু বারবার বলছি এটা হচ্ছে সমদ্রুতি। এই সমদ্রুতিতে যদি ঘুরে এবং আমাদের তার একটা ত্বরণ থাকে, যেহেতু এখানে ব্যাগটা সমবেগ নয়, ব্যাগের মান সেম থাকলেও দিকটা পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলতেছি সুষম বৃত্তাকার গতিতে আমাদের সমদ্রুতিতে ঘুরে ব্যাগের কারণে এখানে একটা ত্বরণ সৃষ্টি হয়। সেই ত্বরণটা আমার কেন্দ্র বরাবর কাজ করে, তাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু আমরা জানি b²/r। ওকে, তাহলে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু b²/r। আবার আমাদের যেখানে v, এই b সমান আমরা বলতে পারি ওমেগা r। আবার ওমেগা সমান আমরা বলতে পারি ভাইয়া 2π/t। আর টিটা আমরা সাধারণত বের করব। তাহলে একটু খেয়াল করো, তুমি যদি টি বের করতে পারো, টি হচ্ছে পর্যায়কাল, এই সূত্রে টি বসাই দিলে তোমার বের হয়ে যাবে ওমেগা, যাকে আমরা বলি কৌণিক বেগ। এই সূত্রে ওমেগার মান তো বসাবা, সাথে আর মানে কি? বৃত্তাকার পথের ব্যাসার্ধ। দেখো
এই ঘন্টার কাটার তোমাকে বলে দিবে ঘন্টার কাটার প্রান্তের এই প্রান্ত মানে হচ্ছে এটা, এই প্রান্ত যে বৃত্তাকার পথ সৃষ্টি করে সেটা নিচে এরকম। জি ভাইয়া, তাহলে এই কাঁটার যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটাই হচ্ছে তার ব্যাসার্ধ। একইভাবে মিনিটের কাঁটার ক্ষেত্রে এই যে তার প্রান্ত, এই প্রান্তকে কেন্দ্র করে এটা বৃত্ত আঁকলে, কারণ এটাই তো ঘুরে, তাহলে এটা হচ্ছে আমাদের কি মিনিটের কাটার জন্য তার দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। একইভাবে সেকেন্ডের কাটার জন্য এই যে এটা হচ্ছে তার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে, তাহলে এক কথা আমরা কি একটা কথা বলতে পারি, যখন বলা হবে প্রান্তের রৈখিক বেগ, প্রান্তের কোন একটা ঘড়ির কাঁটার প্রান্তের, মিনিটের কাঁটার প্রান্তের রৈখিক বেগ, প্রান্তের রৈখিক বেগ বললে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে ওই কাঁটার দৈর্ঘ্যের সমান। তাহলে আমাদের সিম্পল কথা হচ্ছে, আমি বললাম 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের সেকেন্ডের কাঁটা, তাহলে 2 সেন্টিমিটার সেকেন্ডের কাঁটার যদি প্রান্তের রৈখিক বেগ বের করতে হয়, আর এর মান কত 2 সেন্টিমিটার, আর এর মান 2 সেন্টিমিটার, যেহেতু প্রান্ত এই প্রান্ত। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, ভাইয়া 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সেকেন্ডের কাঁটা, ওই সেকেন্ডের কাঁটার মধ্যবিন্দুর রৈখিক বেগ, এই বলো তো আর এর মান কত হবে? দেখি কমেন্টে বলো আর এর মান কত হবে, একটু বলো, আর এর মান কত হবে বলো। অনেকে বলতেছে আমার সবসময় করবে, আমি আন্ধা না, আমি সবসময় ছাড়া দেখি, হ্যাঁ হয়তো বেশি দূরে দেখতে একটু হালকা প্রবলেম হয়, খুব একটা বেশি না, এটা কোনো ব্যাপার না, কাছে দেখতেছি ব্যাপার না। এই বলো তো, আমি তোমার প্রশ্নটা কি করছি শুনো, যদি আমি বলতাম সেকেন্ডের কাঁটার প্রান্তের রৈখিক বেগ হলে এই প্রান্তবিন্দুর জন্য, তাহলে প্রান্তবিন্দুর জন্য এটাই ব্যাসার্ধ। তোমাকে বলছে মধ্যবিন্দুর জন্য, তাহলে আমাদের এই যে এক্স্যাক্টলি 1 সেন্টিমিটার, হ্যাঁ তোমাকে আমি বলছি মধ্যবিন্দুর রৈখিক বেগ, তাহলে ভাইয়া এটা যদি পুরো সেকেন্ডের কাঁটা হয় তার মধ্যবিন্দু হচ্ছে এটা, এই মধ্যবিন্দু রৈখিক বেগ মানে হচ্ছে এই পয়েন্টের রৈখিক বেগ, এর মানে এটাকে দিয়ে বৃত্ত আঁকবো সেই বৃত্তের জন্য। সো আমাকে যে পয়েন্টের কথা বলবে সেন্টার থেকে সেই পয়েন্টের দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমান, তাহলে ব্যাসার্ধের কনসেপ্ট আশা করি ক্লিয়ার। আর যদি বলতো প্রান্ত, সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ, ঘন্টার কাঁটার দৈর্ঘ্যটা হচ্ছে ব্যাসার্ধ, মিনিটের কাঁটার দৈর্ঘ্যটাই হচ্ছে ব্যাসার্ধ, এটা দেওয়া থাকবে। সেটা দেওয়া থাকলে এখান থেকে খুব ইজিলি তুমি রৈখিক বেগ বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে কৌণিক বেগ, এটা হচ্ছে রৈখিক বেগ। এবার তোমাকে বলতে পারে কেন্দ্রমুখী ত্বরণ বের করো এই বৃত্তাকার পথের, অর্থাৎ এটা যে প্রান্ত, ওই প্রান্তবিন্দুর জন্য কেন্দ্রমুখী ত্বরণ কত। তো কেন্দ্রমুখী ত্বরণ যেটা এই সমান হচ্ছে v²/r, v²/r, আবার এটাকে আমরা বলতে পারি ω²r। তাহলে তুমি ওমেগা বের করে এটা করে ফেলতে পারো, অথবা বি যদি জানা থাকে এটা ইউজ করতে পারো, মানে তোমার যেটা জানা থাকে সেটা দিয়ে করো। তুমি যদি বি জানো v²/r করো, তুমি যদি ওমেগা জানো ω²r করো, তাহলে তোমাদের সব কিছু বের হয়ে যাবে। তাই খেয়াল করো, একজনে বললো এটা তো গ্রুপে পোস্ট দিছিলাম যে সেক্ষেত্রে আমি শুধুমাত্র পর্যায়কাল আর কৌণিক বেগটা দেখাইছিলাম, আজকে সব দেখাই দিচ্ছি। পর্যায়কাল জানলে কৌণিক বেগ বের করতে পারবো, কৌণিক বেগ জানলে রৈখিক বেগ বের করতে পারবো। তার জন্য আমার ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ হচ্ছে ঘড়ি কাঁটার দৈর্ঘ্য যদি প্রান্তবিন্দু বলে। আর আমরা ওমেগা জানলে ওমেগা থেকে ত্বরণ বের করতে পারি, কেন্দ্রমুখী ত্বরণ, আবার বি জানলে বি থেকে কেন্দ্রমুখী ত্বরণ বের করতে পারি। ওমেগা থেকে বের করতে গেলে ω²r, বি থেকে বের করতে হলে v²/r। বলো কথাগুলো ক্লিয়ার কিনা, এরপর আমি একটা একটা তোমাকে দেখাচ্ছি, কথাগুলা ক্লিয়ার কিনা আমাকে বলো, দেন আমি তোমাকে দেখাচ্ছি। বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা, ভাই ক্লিন শেপের কথা কেন আসতেছে? ক্লিন শেপ করলে সবারই কিউট লাগে, এটা আমি জানি, কারণ আমার এত বেশি কিউট লাগে যে অতিরিক্ত বাচ্চার মতো লাগে। আচ্ছা ওকে, একটুকু আমরা বুঝলাম, একটু যদি বুঝি এবার একটু খেয়াল করো। প্রথমে আমরা বের করবো হচ্ছে ভাইয়া, প্রথমে পর্যায়কালগুলো বের করি। আসলে পর্যায়কাল জানলে বাকি সব বের করা ইজি। তোমরা সবাই ভুল করো হচ্ছে পর্যায়কালে, কোথায়? পর্যায়কালে। তো আসো আমরা পর্যায়কাল বের করি। পর্যায়কাল আমি পর্যায়কাল বের করব। পর্যায়কাল টি ঘন্টার কাটার জন্য বের করব। পর্যায়কাল টি মিনিটের কাটার জন্য বের করব। দেখি তোমরা কমেন্টে আনসার দিয়ে দাও।
কোনটার পর্যায়কাল কত, আর পর্যায়কাল টি সেকেন্ডের কাটা করবো, দেখি কয়জনে পারো তাড়াতাড়ি। সেকেন্ডে বলা লাগবে না, ঘন্টা মিনিট যেটাই পারো এটা মানে মুখ দিয়ে যেটা আসে সেটাই বলে দাও। তাহলে ঘন্টার কাটার পর্যায়কাল কত, সেকেন্ডে কনভার্ট করা লাগবে না। মিনিটের কাটার পর্যায়কাল কত আর সেকেন্ডের কাটার পর্যায়কাল কত, অবশ্যই দেওয়াল ঘড়ি। এটা হচ্ছে আমার ডিজিটাল না অ্যানালগ ঘড়িটা, অ্যানালগ ঘড়ি। ডিজিটাল ঘড়ির তো তোমার কোনো কাটা নাই, হ্যাঁ অ্যানালগ ঘড়ি, অবশ্যই ওইটা আমাদের ঘড়ি বলতে অ্যানালগ ঘড়িকে আমরা এখানে বুঝি। বলো কোনটার পর্যায়কাল কত দেখি, তোমরা কমেন্টে বলো, আমি শুনি তোমাদের কমেন্টে দেখি যে আমাদের তোমরা কি বলো। ওহো, এটা কি বৃত্ত হলো নাকি? আশা করি বৃত্ত হয়েছে। ওকে, তো আমাদের এটা মনে করো আমাদের সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা, এটা মনে করো মিনিটের কাটা, এটা মনে করো ঘন্টার কাটা। বলো তো কোনটা কোনটা কি? আমি পর্যায়কাল জিজ্ঞেস করছি, আমি পর্যায়কাল জিজ্ঞেস করছি। হ্যাঁ এক্স্যাক্টলি অনেকের হচ্ছে, তো আমি একটু বলে দিই। প্রথম কথা ঘন্টার কাটা। আচ্ছা পর্যায়কাল বলতে আমরা কি বুঝি? কোনো একটা বস্তু কোনো একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার ওই বিন্দুতে আসতে যে সময় লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। তো এখন যদি আমি সিম্পল তোমাকে চিন্তা করে দেখা, একটু খেয়াল করে দেখো তো আমাদের পর্যায়কালের একটু খেয়াল করে দেখো তো। মনে করে যে আমি ঘড়ি নিয়ে আসলাম, এটা আমার ঘড়ি, তাহলে এটা হচ্ছে আমার ঘন্টার কাটা, এটা হচ্ছে আমাদের মিনিটের কাটা, এটা হচ্ছে সেকেন্ডের কাটা। কেউ টাইম দেখে আমাদের ভয় পাইও না, কারণ হচ্ছে আমার এই টাইমটা আমি একটু স্লো করে রাখি যাতে করে তোমাদের বেশিক্ষণ পড়াইতে পারি। তো একটু খেয়াল করে দেখি, তাহলে টেনশন থাকে না বেশিক্ষণ পড়াচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ঘড়িটা, দেওয়াল ঘড়ি। এখন দেখো তোমাকে বলছি কি ঘন্টার কাটা, এই ঘন্টার কাটার মনে করো এখন 7-এ আসে, তাহলে তোমরা চিন্তা করো এই 7 থেকে এটা কিন্তু এভাবে রোটেট করবে আস্তে আস্তে, রোটেট করে 7 থেকে যাইতে যেতে 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 আবার 7-এ আসবে। তাহলে 7-এ মানে হচ্ছে 7টা, আমরা বরাবর 7টা ধরি, আবার বরাবর 7টায় আসবে। তাহলে বরাবর 7টায় আবার কতক্ষণ আসে? 12 ঘন্টা পর, 12 ঘন্টা পর। তাহলে আমাদের এই যে এখান থেকে ঘন্টার কাটা পুরোটা ঘুরে আবার এখানে আসা মানে হচ্ছে টোটাল 12 ঘন্টা সময় লাগে। ঘন্টার কাটা এখান থেকে যাত্রা আরম্ভ করে পুরোটা ঘুরে এখানে আসতে 12 ঘন্টা সময় লাগে। 12 থেকে শুরু করে পুরোটা ঘুরে আবার এখানে আসতে 12 ঘন্টা লাগে। যেমন আমাদের দুপুর 12টা থেকে রাত 12টা, 12 ঘন্টা। তাহলে ঘন্টার কাটা আমার পুরোটা ঘুরতে কতক্ষণ লাগে? 12 ঘন্টা লাগে। তাহলে আমরা বলতে পারি ঘন্টার কাটার জন্য আমাদের যে পর্যায়কাল সেটা হচ্ছে 12 আওয়ার, 12 আওয়ার্স। এবার আসবে মিনিটের কাটা। মিনিটের কাটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, এই যেটা হচ্ছে মিনিটের কাটা, এই মিনিটের কাটা পুরোটা ঘুরে একবার এখানে আসতে কতক্ষণ লাগবে? তুমি সিম্পল চিন্তা করো, এখন 7:20 বাজে, তাহলে মানে আমার ঘড়িতে, এরপর হচ্ছে আমার এই 20 থেকে সেটা আবার 20-এ আসতে কতক্ষণ লাগবে? এরপরে নিচে 8:20 বাজবে, তো 8:20 বাজলেই তো সে আবার এখানে আসবে। তাহলে আমাদের এই 8:20 বাজতে বাজতে সে কিন্তু পুরোটা একবার ঘুরছে, তাহলে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা লাগছে। এই মিনিটের কাটা পুরোটা ঘুরে আসতে লাগে আমাদের 60 মিনিট, মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি মিনিটের কাটার জন্য হচ্ছে আমাদের 1 আওয়ার। এই জিনিসটা অনেকেই বুঝি না, হ্যাঁ সিম্পল জিনিস। এবার আসে ভাই সেকেন্ডের কাটা, এই যে যাকে আমরা দেখতেছি, এই যে এটা পুরোটা ঘুরে আসতে কতক্ষণ লাগে? 60 সেকেন্ড। এই যে 1 সেকেন্ড, 2, 3, 4, 5, 6, 7, এবার 60 সেকেন্ড লাগে। সাউন্ড শুনতেছো না? এক সেকেন্ড যাচ্ছে। এভাবে টোটাল 60 সেকেন্ড এই সেকেন্ডের কাটাটা পুরোটা ঘুরে আসতে। এই সেকেন্ডের কাটা পুরোটা ঘুরে আসতে যেহেতু 60 সেকেন্ড লাগে, সো উই ক্যান সে দ্যাট দ্য টাইম পিরিয়ড অফ সেকেন্ডের কাটা ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড। তাহলে আমাদের সেকেন্ডের কাটা টাইম পিরিয়ড বা আমাদের পর্যায়কালটা হচ্ছে 60 সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। সিক্সটি সেকেন্ড বা আমরা 1 মিনিট বলতে পারি। এবার আসো আমাদের 12 ঘন্টা, আমরা তো ম্যাথ করার সময় এসআই ইউনিটে করবো, তখন সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 12কে আমি যদি 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 60 দ্বারা গুণ করলে মিনিটে যাবে, আবার 60 মিনিট সমান আমাদের 1 মিনিট সমান 60 সেকেন্ড, আবার 60 দ্বারা গুণ করলে এটা সেকেন্ডে যাবে। তাহলে 12 × 60 × 60 যত হয় এটাই হচ্ছে আমাদের আনসার। আমি একটু দেখি ক্যালকুলেট করে দেখি। 12 × 60 × 60 এর মানে 43,200 সেকেন্ড।
আর 1 ঘন্টা সমান হচ্ছে কত? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আমাদের 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। তাহলে 60 × 60 সমান 3600 সেকেন্ড, আর এটা হচ্ছে 60 সেকেন্ড। তাহলে তোমাকে যদি বলা হয় ঘন্টার কাটার যে পর্যায়কাল সেটা 12 ঘন্টা, এমসিকিউতে যদি তোমার অপশানে ঘন্টায় না থাকে মিনিটে থাকে, এটাকে মিনিটে রূপান্তর করো, সেকেন্ডে থাকলে সেকেন্ডে রূপান্তর করো। আর যদি আমাদের এরকম হয় ভাইয়া আমাদের এই জিনিসটা আমাদের রিটেনে আসছে, কোনো একটা ম্যাথ করা লাগতেছে, তখন তোমার এসআই ইউনিট ব্যবহার করে তুমি সবগুলোকে সেকেন্ডে নিবা। বলো একটু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট আমাদের সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? তাহলে আমরা ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটার পর্যায়কালগুলো অলরেডি জেনে গেলাম। তাহলে আমি ডান পাশেগুলো লিখে রাখি, ডান পাশে আমি নোট ডাউন করে রাখি। তাহলে আমাদের পর্যায়কাল টি আওয়ার ইকুয়ালস টু হচ্ছে 43,200 সেকেন্ড। এরপর হচ্ছে টি, আমার ক্যালকুলেশনে বলে বলিও, টি মিনিটের কাটা সমান হচ্ছে 3600 সেকেন্ড। এরপর হচ্ছে টি সেকেন্ড সমান হচ্ছে 60 সেকেন্ড। এটা হচ্ছে আমরা ওভারঅল এই যে পর্যায়কালগুলো পেয়ে গেছি। যদি কখনো পর্যায়কাল নিয়ে প্রশ্ন করে তখন হচ্ছে তোমাকে এই ধরনের এইভাবে তোমাকে পর্যায়কাল বের করতে হবে। এবার পর্যায়কাল বের করলে তো ভাইয়া কৌণিক বেগ তো আমরা বের করতেই পারি। ভাইয়া কৌণিক বেগের ফর্মুলা কি? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2π ডিভাইডেড বাই টি। তাহলে ওমেগা ইকুয়ালস টু যদি আমরা 2π বাই টি করি, ওমেগা ইকুয়ালস টু আমরা জানি 2π ডিভাইডেড বাই টি। তো আমরা এখান থেকে খুব ইজিলি বলতে পারি ভাইয়া আমাদের ঘন্টার কাটার ক্ষেত্রে 2π ডিভাইড বাই টি এর মান হচ্ছে 43,200। 2 দিয়ে কাটাকাটি করলে 2 1 12 6 0 0 21,600, তাই না? একটু দেখি, ছোট্টবেলা করছি তো ভুলে গেছি। 21,600। তাহলে আমাদের 21,600 মানে হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি পাই ডিভাইডেড বাই 21,600। এটা কিন্তু সেকেন্ডে আছে। তাহলে আমাদের এখানে ওমেগা কি আসবে? ওমেগা হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড, কারণ সেকেন্ডে তুমি দিছো। তাহলে আমাদের ওমেগার মান আমরা বলতে পারি হচ্ছে ঘন্টার কাটার জন্য ওমেগা ঘন্টা ইকুয়ালস টু হচ্ছে পাই ডিভাইডেড বাই 21,600 রেডিয়ান পার সেকেন্ড। এরপরে ওমেগা আমাদের মিনিট, তো মিনিটের জন্য কি বলতে পারি? ওমেগা মিনিটের কাটার জন্য 2π ডিভাইডেড বাই টি মিনিটের কাটার পর্যায়কাল। তো 2π ডিভাইডেড বাই মিনিটের কাটার পর্যায়কাল কত? 3600 সেকেন্ড। তো আমরা এখান থেকে বলতে পারি কাটাকাটি করলে 18 2 36। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে পাই ডিভাইড বাই 1800। এই পাই ডিভাইড বাই 1800 এটাই হচ্ছে আমাদের পাই ডিভাইডেড বাই 1800, এটা 1800 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মিনিটের কাটার জন্য। আর সেকেন্ডের কাটার জন্য তো আমাদের সেকেন্ড সমান হচ্ছে 2π ডিভাইডেড বাই সেকেন্ডের কাটার জন্য কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 30 2 60, এখানে 30 বসবে। ওমেগা সেকেন্ডের কাটা সমান হচ্ছে পাই ডিভাইডেড বাই 30 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের দেখো তিনটা জিনিস বের করা হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস বের করে ফেললাম। আমরা ওমেগা আমরা প্রথমে পর্যায়কাল বের করলাম, টি বের করলাম, পর্যায়কাল বের করলাম। এরপর হচ্ছে আমাদের পর্যায়কাল মানে হচ্ছে আমাদের কোনো একটা বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার সেখানে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে আমার পর্যায়কাল। এরপর ওমেগা বের করলাম। তাহলে ওমেগা বের করা শেষ। একক হবে রেডিয়ান পার সেকেন্ড যদি তুমি সেকেন্ডে দাও, আর ঘন্টায় দিলে রেডিয়ান পার আওয়ার, মিনিটে দিলে রেডিয়ান পার মিনিট। তো আমরা এখান থেকে এতটুকু বুঝলাম। এবার আসো আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? আমাদের কৌণিক বেগ পর্যন্ত ক্লিয়ার। এবার আসো আমাদের রৈখিক বেগ। এবার হচ্ছে আমাদের রৈখিক বেগ। কার রৈখিক বেগ? ভাইয়া প্রান্তের রৈখিক বেগ। যে কোনো একটা কাঁটা, ওই কাঁটার প্রান্তের রৈখিক বেগ। প্রান্তের রৈখিক বেগ। তো প্রান্তের রৈখিক বেগ বি ইকুয়ালস টু ফর্মুলা কি? বি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা আর। তাহলে আমরা বি ইকুয়ালস টু ওমেগা আর মিনিটে আর আওয়ার, ওমেগা ঘন্টার কাটা আর ঘন্টার কাটা। এরপর আমাদের এটা হচ্ছে ঘন্টার কাটার জন্য। এরপর হচ্ছে মিনিটের কাটার জন্য ওমেগা মিনিটের কাটা আর মিনিটের কাটা। এরপর হচ্ছে আমাদের সেকেন্ডের কাটার জন্য ওমেগা সেকেন্ডের কাটা আর সেকেন্ডের কাটা। শেষ। এবার তোমাকে যদি বলা হয় কেন্দ্রমুখী ত্বরণ বের করো, তো কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু তুমি বলতে পারো হচ্ছে ভাইয়া বি স্কোয়ার বাই আর। এই বিটা বসাইতে হবে এখান থেকে। আর আমাদের কেন্দ্রমুখী ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কোয়ার আর, এই ওমেগাটা বসাইতে হবে এখান থেকে। তাহলে আমরা এখান থেকে এতগুলো জিনিস বের করে ফেলতে পারি।
অনেক সময় আবার তোমাকে প্রশ্ন করা হয় যে আমার তিনটার অনুপাত কত, কি বলা হয় অনুপাত কত, যে ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটার অনুপাত কত। তাহলে আমাদের ঘন্টার কাঁটার কৌণিক বেগ, মিনিটের কাঁটার কৌণিক বেগ, সেকেন্ডের কাঁটার কৌণিক বেগের অনুপাত কত, এই যে 5/21600 অনুপাত 5/1800 অনুপাত 5/30। এবার তুমি 5 সবগুলো বাদ দিয়ে দিতে পারো, এগুলোকে রাউন্ড ফিগার করো, রাউন্ড ফিগার করলে তুমি পেয়ে যাবে আমাদের এখানে কত। আশা করি বুঝতে পারছো। এভাবে তুমি পর্যায়কালের অনুপাত বের করতে পারবা, যে কোনো অনুপাত তুমি বের করতে পারবা। এক কথায় কনসেপ্টটা ক্লিয়ার হলে এবার তোমাকে অনুপাত বলুক আর যাই বলুক ইনশাল্লাহ তুমি বের করতে পারবা। আর এখানে আমরা প্রান্তের রৈখিক বেগ যখন হিসাব করতেছি, কোনো একটা মনে করো এটা হচ্ছে আমার মনে করো এটা কাঁটা, এই কাঁটার যখন প্রান্ত বের করতেছি, এই প্রান্ত বিন্দুর রৈখিক বেগ, তাহলে এই প্রান্ত বিন্দুর জন্য যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ তার দৈর্ঘ্যের সমান। প্রান্ত বিন্দু না বলে অন্য কোনো বিন্দু বললে এই বিন্দু বললো, তাহলে এই বিন্দুর দৈর্ঘ্যটাই হচ্ছে, এই বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো তোমাকে প্রান্ত বললে কাঁটার দৈর্ঘ্যটা, আর নর্মালি প্রান্তই বলে, অন্য কোনো বিন্দু বললে সেই কেন্দ্র থেকে সেই বিন্দুর দূরত্বটাই হচ্ছে আমার ব্যাসার্ধের সমান। এভাবে আমরা করে ফেলতে পারবো। বলো এই পুরো কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই পুরোটা ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা? আমি কোথায় 180 লিখছি? 1800 তো লিখছি, তাহলে ভুলে মনে কোথায় 180 লিখে ফেলছি, ব্যাপার না। 1800 দুগুণ 3600, 1800 এর নামটা। ওকে, তাহলে আমি আশা করতেছি এই জিনিসটা নিয়ে আমাদের আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, এটা নিয়ে অনেকেই কনফিউজ হয়েছে। এবার আসো, আমাকে একজনে একটা তোমাদের যারা প্রবলেম দিছো এর মধ্যে খুব সুন্দর একটা প্রবলেম পাইছি। আমি জীবনের প্রথম এই ধরনের প্রশ্ন দেখে আমার প্রশ্নটা খুব ভালো লাগছে। তো সেটা দেখো, এটা সৃজনশীলে খুব বেশি কাজ দিবে। হ্যাঁ, সৃজনশীলে খুব কাজ দিবে। তো প্রশ্নটা যেরকম আমি আমার মতো করে দেখাই, সেটা হচ্ছে প্রাসকে নিয়ে। তো প্রাসের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো। প্রাসের ক্ষেত্রে আমরা যদি বলি ভাইয়া এটা হচ্ছে আমার একটা প্রাস, এই যে আমরা এই প্রাসের ক্ষেত্রে কি করতেছি দেখো, এই যে ভাইয়া প্রাসটা আমার এভাবে যায়। ওকে, প্রাসের ক্ষেত্রে আমি 3 ধরনের গ্রাফ আঁকবো, 3 ধরনের, ভালো করে খেয়াল করো, 3 ধরনের গ্রাফ আঁকবো। আর একটু মনে হয় জায়গা করে করি। এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে একটা গ্রাফ আঁকবো, এখানে একটা গ্রাফ আঁকবো। আশা করি আর একটু কি আঁকবো না, আর একটু উপরে তুলি। 3টা গ্রাফ আমি কম্পেয়ার করে আঁকবো, তো ওই জন্য একটা 2টা, নিচেরটার জন্য আমার জায়গা একটু বেশি লাগবে, 3টা। ওকে, এগুলো হচ্ছে গ্রাফ আঁকবো। এই গ্রাফগুলো কি ভার্সেস কি তুমি একটু খেয়াল করে এখন দেখবা। আমি এখন বলি, এটা কিন্তু দেখো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে প্রাস, এটা হচ্ছে প্রাসের গতিপথ। এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান, আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। এবার দেখো এই পাশে আমি, এটা কিন্তু গ্রাফ না, এটা হচ্ছে প্রাসের যে চিত্রটা, এটা হচ্ছে উচ্চতা দিয়ে করা হচ্ছে। তো এইদিকে হচ্ছে আমি সময় দিলাম গ্রাফের, এইদিকেও দিলাম সময়, এইদিকেও দিলাম সময়। এইদিকে দিলাম হচ্ছে Vx, মানে বুঝছো তো আনুভূমিক বেগ। এদিকে দিলাম হচ্ছে By, মানে হচ্ছে উলম্ব বেগ। আর এদিকে দিলাম হচ্ছে B, মানে হচ্ছে টোটাল বেগ। আমি আমার মতো করে পড়াই। হ্যাঁ, তাহলে কনসেপ্ট তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। আসো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এভাবে আমি নিজে চিন্তা করি নি, প্রশ্নটা দেখার পর মাথায় আইডিয়াটা আসলো। তো আমরা দেখাই, তাহলে সৃজনশীল অনেক কাজ দিবে। প্রাসের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ভাইয়া, খুব সিম্পল ওয়েতে আমরা যদি বলি ভাইয়া, আমাদের এখানে আমাদের আদি বেগ হচ্ছে V0, এই কোণটা হচ্ছে θ0, এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু, এবং সর্বোচ্চ বিন্দুতে ব্যাগটা হচ্ছে আমার আনুভূমিক বরাবর, তাই না? এক্স্যাক্টলি। আর এদিকে হচ্ছে আমাদের V0টাকে যদি দুটো অংশে ভাগ করি, এদিকে হচ্ছে V0 cos θ0 এবং এদিকে হচ্ছে V0 sin θ0। এবার আমাদের প্রাসের উপর আমাদের শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে, যেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করে, এক্স অক্ষ বরাবর করে না। এখন একজনে, এটা আমি খুব বেশি ভালোভাবে ব্যাখ্যা করছিলাম, তাও একজনে প্রশ্ন করছে প্রাসের উপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল কার্যকর নয় কেন, অন্য কোনো ত্বরণ নাই কেন? অন্য কোনো ত্বরণ না থাকার কারণ হচ্ছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু ত্বরণপ্রাপ্ত হয়। প্রাসের ক্ষেত্রে আমি কোনো একটা বস্তুকে থ্রো করলাম,
থ্রো করে কিন্তু আমি ছেড়ে দিছি, এমন না যে আমি এটাকে বস্তুকে ঠেলে 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 নিয়ে যাচ্ছি। একটা বস্তুকে ঠেলে 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 নিয়ে যাচ্ছি মানে প্রত্যেকটা বিন্দুতে আমি তাকে একটা বল প্রয়োগ করতেছি। বাট একটা বস্তুকে থ্রো করে দিছি মানে হচ্ছে আমি কিন্তু থ্রো করার পর তার উপর আর কোনো বল প্রয়োগ করতেছি না। আর কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে তার উপর কোনো ত্বরণ থাকে না, এর মানে বাহ্যিক বলের কারণে তার উপর কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, এর ওই কারণে প্রাসের গতিপথে কোনো ত্বরণ নাই বাহ্যিক বলের কারণে। কিন্তু এই প্রাসটা তো শূন্য অবস্থানে আছে, শূন্য স্থানে কোনো একটা বস্তু গতিশীল থাকলে তার উপর অলওয়েজ অভিকর্ষ ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে আমার উলম্ব বরাবর কাজ করে। ওই কারণে প্রাসের উপর বাইরের কোনো ত্বরণ নাই, কিন্তু অভিকর্ষ ত্বরণের কারণে এটা ত্বরণ কাজ করে, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, সেটা হচ্ছে লম্বালম্বিভাবে ওয়াই অক্ষ বরাবর কাজ করে। আর এক্স অক্ষ বরাবর প্রাসের কোনো ত্বরণ নাই, ওই কারণে এক্স অক্ষ বরাবর প্রাস সমবেগে চলে। এবার আসো তাহলে বি নট কস থিটা নটটা হচ্ছে আমার আনুভূমিক বেগ, মানে হচ্ছে আমাদের ভিএক্স। আচ্ছা, আনুভূমিকভাবে প্রাস কীভাবে চলে? আনুভূমিকভাবে প্রাস সমবেগে চলে। কিভাবে চলে? সমবেগে চলে। এবার আমি তোমাকে বললাম সময়ের সাথে সাথে আনুভূমিক বেগের লেখচিত্র আঁকার জন্য। তাহলে আমি যদি বলি যখন শুরু ওই মুহূর্তে আনুভূমিক বেগ বি নট কস থিটা নট, সময় যতই যায় আনুভূমিক বেগের কোনো পরিবর্তন হয়? সময় যতই যাচ্ছে আনুভূমিক বেগের কোনো পরিবর্তন নাই, সময় যাচ্ছে আনুভূমিক বেগের কোনো পরিবর্তন নাই, ওই কারণে এই গ্রাফটা হবে এরকম। তাহলে একটা লেখচিত্র পেয়ে গেলাম যে আমাদের আনুভূমিক বেগের প্রাসের জন্য, অনলি প্রাসের জন্য সময়ের সাথে সাথে আনুভূমিক বেগের গ্রাফ যদি আমরা অঙ্কন করি, আনুভূমিক বেগের গ্রাফ যদি আমরা অঙ্কন করি, সেই গ্রাফটা হবে আমার দেখতে এরকম। কেন? প্রাস আনুভূমিকভাবে সমবেগে চলে। খেয়াল করে দেখো এটা কিন্তু সমবেগের লেখচিত্র। বলো আমরা এটা বুঝছি কিনা, আগে এটা বুঝছি কিনা, একটা বুঝতে হবে, এটা বুঝছি কিনা। আনুভূমিকভাবে প্রাস আমাদের সমবেগে চলে এবং আমরা জানি প্রাসের আনুভূমিক বেগ বি এক্স সমান হচ্ছে অলওয়েজ বি নট কস থিটা নট, এবং যে বিন্দুতেই থাকুক না কেন প্রত্যেকটা বিন্দুতে আনুভূমিক বেগ আছে এবং ওই আনুভূমিক বেগটা বি নট কস থিটা নটের সমান, সব বিন্দুতে সমান। একটা বিন্দু জানলে সব বিন্দু জানি, ওই কারণে এটার গ্রাফটা হয়েছে এরকম। ওকে, বুঝছি না? এবার আসো এই টপিক্স আমি জীবনে প্রথম পড়াচ্ছি, আমি নিজের জীবনে প্রথম পড়তেছি। আসো এবার একটু খেয়াল করি, কারণ এবার চিন্তা করে দেখি নাই, প্রশ্নটা পাওয়ার পর থেকে চিন্তা পাইছি, মানে জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তো এবার আসো আমাদের এখান থেকে এবার আসি পরেরটা হচ্ছে কি, যেহেতু এই ধরনের গ্রাফগুলো বইতে নাই ওই কারণে তোমাকে চিন্তা করে বের করতে হয়। এবার হচ্ছে বি নট সাইন থিটা নট, তাহলে বি ওয়াই। তো এখন প্রাসের ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া? বি ওয়াই সমান হচ্ছে বি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এরকম না? এর মানে সময়ের সাথে সাথে ভি ওয়াই এর মানটা কি হয়? পরিবর্তন হয়। প্রাসের ক্ষেত্রে সময়ের সাথে সাথে ভি ওয়াই এর মানটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। এখন এই যে ভি ওয়াই এর মানটা, এই ভি ওয়াই এর মানটা যে পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয় খেয়াল করে দেখো। আমরা বলতে পারি এই বি ওয়াই এর মানটা এখানে সর্বোচ্চ ছিল, এখানে যে বি ওয়াই এর মান কত? 0, ঠিক কিনা? এরপর সে যখন ভূমিতে পড়লো এই পয়েন্টে বি ওয়াই এর বেগ এই পয়েন্টের সমান, স্বাভাবিক। আমরা বলছিলাম একই উচ্চতায় বেগ অলওয়েজ সমান থাকে। তাহলে আমাদের এখানে উলম্ব বেগ যা, এখানে উলম্ব বেগ তা, এখানে উলম্ব বেগ ঊর্ধ্বমুখী, এখানে উলম্ব বেগ নিম্নমুখী। তাহলে একটা আমাকে বলো তো ব্যাগের ক্ষেত্রে জিনিসটা কেমন হয়? যখন টাইম 0 তখন আমাদের একটা ব্যাগ ছিল, এরপর ব্যাগটা কমতে 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 শূন্য হয়ে গেল। কোথায় শূন্য হলো? সর্বোচ্চ বিন্দুতে। আমরা বারবার বলছিলাম সর্বোচ্চ বিন্দুতে প্রাসের বেগ শূন্য নয়, উলম্ব বেগ শূন্য। আর আমি কিন্তু উলম্ব বেগের জন্যই করতেছি, ওই কারণে এক্স অক্ষকে স্পর্শ করে ফেলছে। এরপর এটা আবার বাড়তে 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 আমাদের বাড়তে বাড়তে এই পয়েন্টের সমান যদি নিয়ে যাই, এই যে এখানে সেট করবে, এটা আমার বাড়তে 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 এতটুকু হয়ে গেল, এতটুকু আসলো। এটা বুঝছি কিনা বলো? এর মানে প্রাসের যে ব্যাগটা, এই ব্যাগটা আস্তে আস্তে কমতে 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 শূন্য হলো। কোন ব্যাগ? উলম্ব বেগ। উলম্ব বেগ কমতে 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 শূন্য হলো, এবার বাড়তে 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 সর্বোচ্চ হলো। বলো এটুক বুঝছি কিনা? এটুক বুঝছি কিনা বলো? এটুক বুঝছি কিনা বলো? এটুক বুঝছি কিনা বলো? এই দেখো এখানে আমরা জাস্ট ফুল অ্যানালাইজ করতেছি না, আমরা জাস্ট এখানে জাস্ট কম্পেয়ার করতেছি যে সময়ের সাথে সাথে এটা কমতেছে। আমরা একেবারে পারফেক্ট দেওয়া পারতেছি না। সময়ের সাথে মানে আমরা জাস্ট এই বেসিকটা এখানে রিপ্রেজেন্ট করতেছি। সময়ের সাথে সাথে ব্যাগটা কমতে 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 শূন্য হলো, এবার বাড়তে 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 আবার সর্বোচ্চ হলো। কারণ আমাদের সর্বোচ্চ বিন্দুতে কিন্তু উলম্ব বেগের মান শূন্য, সর্বোচ্চ বিন্দুতে শুধু আমাদের
আনুভূমিক বেগ থাকে। যেহেতু উলম্ব বেগের জন্য গ্রাফ আঁকতেছি তাহলে 0। এবার আসো এটা যদি বুঝি, এবার আমার এটা হচ্ছে টোটাল বেগ। যেই বেগ সমান আমরা বলতে পারি v √/bx² + by²। এবার টোটাল বেগটা তাহলে স্বাভাবিক শুরুতে একটা টোটাল বেগ ছিল, এই বেগটা কমতে 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 এরকম হইলো, আবার বাড়তে 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 এরকম হইলো। তাহলে একটু খেয়াল করো এরকম। এবার কিন্তু এটা x অক্ষকে স্পর্শ করেনি, কেন? কারণ এটা যেহেতু টোটাল বেগ, যখন বস্তু সর্বোচ্চ বিন্দুতে আসে ওই পয়েন্টেও কিন্তু একটা বেগ আছে। এখানকার যে বেগটা, এই বেগটা হচ্ছে লিটারেলি কোন বেগ? এটা হচ্ছে আমার আনুভূমিক বেগ। কারণ সর্বোচ্চ বিন্দুতে শুধুমাত্র কোন বেগ থাকে? আনুভূমিক বেগ থাকে। এবং এবং এই বিন্দুতে আসতে যে সময় লাগে এটাকে নিশ্চয়ই আমি বলি উত্থানকাল। আবার এখান থেকে শেষে যেতে যে সময়টা লাগে তাকে নিশ্চয়ই আমরা বলি পতনকাল। তাকে আমরা বলি কি? পতনকাল। বলো আগে গ্রাফটা বুঝছি কিনা, কথাগুলো বুঝছি কিনা। তাহলে খেয়াল করো, প্রাসের ক্ষেত্রে আনুভূমিক বেগ সবসময় সমবেগ, সময়ের সাথে সাথে বেগটা অলওয়েজ আনুভূমিক, এবং এটা আমাদের এরকম সোজা সাপটা একটা লাইন হবে। এবার যদি আমি উলম্ব বেগের কথা চিন্তা করি, প্রাথমিক বেগ একটা উলম্ব বেগ থাকে, এই বেগটা হচ্ছে আমাদের আনুভূমিক যেটা প্রাথমিক যেটা সেটা b0 sin θ0। এটা কমতে 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 এখানে আসে, দেন বাড়তে 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 সর্বোচ্চ হয়। এবার আমার এখানে একটা বেগ থাকে, এই বেগটা হচ্ছে টোটাল প্রাথমিক বেগ যেটা b0, এই b0টা, দেন এটা কমতে 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 এখানে সর্বনিম্ন হয়, 0 হয় না। টোটাল বেগটা কখনো 0 হয় না, এরপর বাড়তে 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 আবার সর্বোচ্চ হয়। তাহলে আর যখন আমাদের সর্বোচ্চ বিন্দুতে থাকে, এই পয়েন্টটা মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু। অনেকে মনে করে প্রাস তো দেখতে এরকম, আরে ভাই এটা তো প্রাস আঁকি নেই আমি, এটা তো প্রাসের ক্ষেত্রে ব্যাগ অ্যানালাইসিস করছি, ওই কারণে গ্রাফটা এরকম হয়েছে। কারণ ব্যাগ আস্তে আস্তে কমতে 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 সর্বনিম্ন, এরপর আবার বাড়ে। এবং এই সর্বনিম্ন যে ব্যাগটা, এই পয়েন্টের সর্বনিম্ন ব্যাগটা বেসিক্যালি কার সমান? আনুভূমিক ব্যাগের সমান। ওই কারণে এই পয়েন্টে ব্যাগ মানে হচ্ছে আনুভূমিক ব্যাগ, এবং এই পয়েন্টে আসতে যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে আমার কি? উত্থানকাল। এই কথাটা ক্লিয়ার কিনা বলো? এই কথাটা ক্লিয়ার কিনা বলো? এটা দিয়ে একটা প্রশ্ন আসছিল, এটা মেবি একজনে প্রশ্ন করছিল, নর্ডেম কলেজের কোনো একটা বছরের প্রশ্ন হবে। এই যে নর্ডেম কলেজের প্রশ্ন করছিল মনে হয়। এই দেখো, সর্বোচ্চ বিন্দুতে by এর মান 0, কিন্তু bx এর মান তো b0 cos θ0। আমরা বারবার এগুলো নিয়ে পাশে কথা বলছিলাম। তাহলে এখানে টোটাল ব্যাগটা কত? √/bx² + by²। ক্যালকুলেশন করে দেখো, bx² মান হচ্ছে b0² cos² θ0 প্লাস by মানে হচ্ছে 0² এর মানে হচ্ছে √/b0² cos² θ0, এর মানে হচ্ছে b0 cos θ0। এর মানে দেখো, সর্বোচ্চ বিন্দুতে টোটাল যে ব্যাগটা, সেই ব্যাগটা হচ্ছে b0 cos θ0। সর্বোচ্চ বিন্দুতে টোটাল ব্যাগটা b0 cos θ0, আর সর্বোচ্চ বিন্দুতে কোনো উলম্ব ব্যাগ নাই। ওই কারণে আসলে সর্বোচ্চ বিন্দুতে ব্যাগটা আনুভূমিক বরাবর, এবং সেই ব্যাগটা হচ্ছে আমার কি? আনুভূমিক ব্যাগের সমান, b0 cos θ0। ওই কারণে সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ বলতে আমরা ওইটাকেই বুঝি। একটু বুঝছি কিনা বলো? ওকে। যদি আমরা এভাবে কখনো বলি নাই, এখন আশা করি তোমাদের এবার বুঝতে সুবিধা হবে। এবার এই ধরনের একটা প্রশ্ন দিছিল কেউ একজন, সেই প্রশ্নটা আমি দেখাই। একজন একটা প্রশ্ন করছে, প্রশ্নটা আমি কোথায় লিখলাম? আচ্ছা, পূর্ণতা প্রশ্নগুলো প্যারাবোলা হলো কেন? গ্রাফটা, প্রাসের যে গ্রাফটা সেটা প্যারাবোলা, সেটা আমরা প্রাসের ক্লাসে আলোচনা করছিলাম যে এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত বা প্যারাবোলা। ইংলিশে আমরা প্যারাবোলা বলি, বাংলায় বলা হয় পরাবৃত্ত। মতান্তরে অনেক বইতে এটাকে অধিবৃত্ত লেখে, তবে সেটা বলাটা উচিত না, পরাবৃত্ত বলাই উচিত। কারণ আমরা ইংলিশে প্যারাবোলা বলতে বাংলায় পরাবৃত্তই মিন করি। ম্যাথমেটিক্সের তোমরা ম্যাথ সেকেন্ড পেপারে 6 নম্বর অধ্যায়ে এগুলো পাবা। পরাবৃত্ত, অধিবৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, এই 3 ধরনের আছে, এই 3 ধরনের জিনিস। আর কনিক্সের ক্ষেত্রে ওইগুলোকে আমরা একসাথে বলি কনিক্স, এর মধ্যে বৃত্ত আছে। তো এই জিনিসগুলো
হয়েছিল তোমরা সেকেন্ড ইয়ারে পাবা, এখন না। আচ্ছা এবার আসো আমি তোমাদেরকে দেখাই, ওই যে ওইখানে যে প্রশ্নটা করছিল, প্রশ্নটা আসলে আমি এখন তো ফোন তো সবগুলো কাজে লাগতেছে, আমি এখান থেকে দেখাই, আমি আইডিয়া করে প্রশ্নটা দিই। ওই প্রশ্নটা ছিল এরকম, এই যে এরকম ছিল। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে সময়টা দেওয়া আছে মনে করো 2 সেকেন্ড, ওকে আমি ধরে নিলাম, আমি আমার মতো করে ধরে নিলাম 2 সেকেন্ড। এবং এই পয়েন্টে যে ব্যাগটা, এটা হচ্ছে টোটাল ব্যাগের লেখচিত্র, বি ভার্সেস টি লেখচিত্র। এই পয়েন্টে যে ব্যাগটা, এই ব্যাগটা মনে করো আমি দিই মনে করো 3 মিটার পার সেকেন্ড, আমি আমার মতো করে দিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো তুমি এখান থেকে কী কী বের করতে পারবো, আমি সব তোমাকে বের করে দিই, তাহলে বেটার হয় না? হ্যাঁ ভাইয়া এখানে সর্বোচ্চ বিন্দুতে ছিল, এখান থেকে আস্তে 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 এটা সর্বনিম্ন বিন্দুতে গেল। দ্যাট মিনস এটাই কিন্তু প্র্যাকটিক্যালি এটা কিন্তু আমি চিন্তা করলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতার ব্যাগটা, এটাই কিন্তু সর্বাধিক উচ্চতার ব্যাগ, এটাই কিন্তু সর্বাধিক উচ্চতার ব্যাগ। আর সর্বাধিক উচ্চতার ব্যাগটা কেমন? আনুভূমিক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই 3 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার আনুভূমিক ব্যাগ, বি নট কস থিটা নট, এটার মান হচ্ছে 3। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম। এবার হচ্ছে 2 সেকেন্ড, এটা কি উত্থানকাল, কি উত্থানকাল, এটা হচ্ছে উত্থানকাল। কারণ কি শূন্য থেকে সর্বোচ্চ বিন্দুতে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে উত্থানকাল 2 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি উত্থানকাল t1 = হচ্ছে 2 সেকেন্ড। আর তুমি সিম্পল এখান থেকে বলতে পারো ভাইয়া t1 সমান আমরা কি জানি, বি নট ডিভাইড বাই জি জানি। তাহলে আমাদের বি নট কস থিটা নট ডিভাইড বাই জি জানি, ইকোয়াসটা আমরা কি বলতে পারতেছি 2 সেকেন্ড। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে উত্থানকাল, মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু যেতে কতক্ষণ লাগে। আমি তো এখানে ক্যালকুলেশন করে দিই নাই, যার কারণে এখানে তোমাদের মিলবে না, ডেটাগুলো মিলবে না, মানে আমি যেহেতু ক্যালকুলেশন করে দিই নাই, আমি আন্দাজে দিছি ডেটাগুলো। তো এবার আসো বি নট কস থিটা নটের মান হলো 3। এবার একটু খেয়াল করে দেখো আমরা এখান থেকে আর কি কি করতে পারি। এটা হচ্ছে উত্থানকাল, মানে সর্বোচ্চ বিন্দু যাইতে আমার এতক্ষণ সময় লাগে। তাহলে আমাদের টোটাল বিচরণকাল হবে 4 সেকেন্ড, বুঝতেই পারতেছ। এবার হচ্ছে আমাদের বি ওয়াই বের করার ফর্মুলা কি, বি ওয়াই সমান বি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এবার একটু খেয়াল করো, আমি যদি বলি ভাইয়া প্রাসের ক্ষেত্রে একটা প্রাস যদি এরকম হয়, সে এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসতে এই পয়েন্টে থাকে হচ্ছে বি নট কস থিটা নট, আর এই পয়েন্টে বি ওয়াইয়ের মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই বি ওয়াইয়ের মান 0, বি নট সাইন থিটা নট আমি বের করব মাইনাস জি, এখানে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে উত্থানকাল, এখান থেকে সর্বোচ্চ বিন্দু উঠতে 2 সেকেন্ড। তাহলে হচ্ছে 2g। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বি নট সাইন থিটা নট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 2g, জি এর মান হচ্ছে 9.8, এর মান হচ্ছে 19.6। তাহলে দেখো বি নট কস থিটা নটের মান তুমি পাইলে এটা, বি নট সাইন থিটা নটের মান তুমি পাইলে এটা। তাহলে বি নট কস থিটাও জানি, বি নট সাইন থিটাও জানি। এখান থেকে আমরা কি বি নটের মান আর থিটার মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। কীভাবে? একটাকে একটা দ্বারা ভাগ দাও, একটাকে একটা দ্বারা ভাগ করলে বি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই বি নট কস থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 19.6 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টেন থিটা নট ইকুয়ালস টু এত, এখান থেকে থিটা নটের মান পেয়ে যাব, যেটা সাধারণত ম্যাক্সিমাম কোয়েশ্চেনে দেওয়া থাকতো, সেটা তোমাকে বের করতে হচ্ছে। আবার থিটা নট তুমি জেনে গেলা, এবার হচ্ছে তোমাকে কি জানতে হবে, বি নট জানতে হবে। বি নট কীভাবে জানবা? খুবই সিম্পল হিসাব ভাই, আমাদের এখান থেকে তো অলরেডি তুমি জানো বি নট কস থিটা নট এটার মান কত 3। তো তাহলে তুমি থিটা নটের মান বলতে পারতেছো না? থিটা আমাদের এখান থেকে বলা যায় কস থিটা নট ইকুয়ালস টু হচ্ছে 3 ডিভাইড বাই ভি নট, সরি আমরা তো থিটা নট জানি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি নট ইকুয়ালস টু হচ্ছে 3 ডিভাইডেড বাই কস থিটা নট। তো থিটা নটের মান তো আমরা মুখস্থ জানি, থিটা নটের মান যদি মুখস্থ জানি, এখানে ক্যালকুলেশন করছিলাম সেটা আমরা এখানে বসাই দিলে বি নটের মানটা পেয়ে যাবো। তো আর তুমি বি নটও জানো, থিটা নটও জানো, বাকি সব তো তুমি নিজেই করতে পারবা। জাস্ট এই গ্রাফটা অ্যানালাইসিস করে যে আমরা এগুলো বের করতে পারি সেই জিনিসটা আমি শিখাইলাম, বলো আমরা এটা বুঝছি কিনা। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? প্রাথমিক অবস্থান থেকে এই পয়েন্টটা বলতে সর্বোচ্চ বিন্দু মিন করে, আর সর্বোচ্চ বিন্দুতে ব্যাগটা মানে হচ্ছে আমার আনুভূমিক ব্যাগ, ওই কারণে আমরা এখানকার ব্যাগটাকে আমরা বি নট কস থিটা নট ধরবো। এখানে আসতে যে সময়টা লাগে সেই সময়টা হচ্ছে আমাদের উত্থানকাল। এই কনসেপ্ট মাথায় রেখে করো, আর কিছু লাগবে না। আচ্ছা
এবার তোমাদের আরও প্রশ্ন, প্রথমে আমি এমসিকিউ প্রশ্নগুলো সলভ করি, কারণ এগুলো সলভ করাতে একটু টাইম কম লাগবে, খুব দ্রুত যাই। একজনের প্রশ্নগুলো এরকম, আমাদের একটা প্রশ্ন, নিচের কোনটি সুষম বেগের উদাহরণ। তো সুষম বেগ কী, এগুলো আমি মুখে মুখে বলি, লিখতে টাইম লাগবে। সুষম বেগ কী, আমাদের যদি সময়ের সাথে সাথে আমার বেগের কোনো পরিবর্তন না হয়। এক কথায় সুষম বেগ যে কথা, সমবেগও সেম কথা। তো এখন এক নম্বরে দিল অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তু। মুক্তভাবে পড়ন্ত বস্তু কিন্তু সমবেগে পড়ে না, সমত্বরণে পড়ে, সো এটা হওয়ার চান্স নেই। 3 নম্বরে বললো, 2 নম্বরটা যেহেতু আনসার সেটা সবার লাস্টে বলবো। 3 নম্বরে বললো ঢাকার রাস্তায় চলন্ত গাড়ির বেগ। ভাই ঢাকার রাস্তায় গাড়ি চললে সেই গাড়ির সমবেগে চলার কোনো চান্স আছে? এটা তুমি এলিয়েনদেরকে বললে তারাও বিশ্বাস করবে না। ঢাকার রাস্তায় কখনো গাড়ি সমবেগে চলতে পারে না। একটু হুট করে চললো, একটু থেমে গেল, একটু দাঁড়ায় আছে, একটু গতিশীল আছে, এভাবে চলবে। ঢাকার গাড়ি কখনো সমবেগে চলে না। এরপর কামানের গোলার বেগ। কামানের গোলার বেগ, কামানের গোলা থেকে যে বস্তুটা নির্গত হলো, ভাই কামানের গোলা থেকে তুমি যদি কোনো একটা বস্তুকে নির্গত করো ভাইয়া, এই মনে করো এটা কামান আঁকি, এই মনে করো এটা হচ্ছে আমার একটা কামান, এটা মনে করো কোনো একটা কামান, ঠুস করে কোনো একটা গোলা মারলা। আর ভাই এটা তো প্রাসের উদাহরণ, তো প্রাস কি সমবেগে চলে? না ভাইয়া, প্রাস শুধু 100 ওভারঅল সমবেগে চলে, তো ওভারঅল কিন্তু সমবেগে চলে না। তাহলে আমাদের এখানে এটাও আনসার না। 2 নম্বর আনসার, 2 নম্বর হচ্ছে বজ্রপাতের শব্দের বেগ। হ্যাঁ, শব্দের বেগ হচ্ছে সমবেগের একটা উৎকৃষ্ট উদাহরণ। শব্দ সবসময় সমবেগে চলে, আর বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, মতান্তরে 330 মিটার পার সেকেন্ড। আমাদের একটা অধ্যায় আছে, যদিও এটা আমাদের এখন নাই, এটা N9 তোমরা পড়ে আছো শব্দ নিয়ে, তবে ইন্টারমিডিয়েটে আমাদের শব্দ নিয়ে খুব একটা নাই, আমাদের শুধু তরঙ্গ নিয়ে আছে। সেটা হচ্ছে আমাদের একটা আলাদা অধ্যায় আছে। তো এটা হচ্ছে আমার 9 নম্বর অধ্যায়। এখন আসি, তাহলে বজ্রপাতের শব্দের বেগ এটা হচ্ছে সুষম বেগের একটা উদাহরণ, অন্যগুলো উদাহরণ হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, এবার আসি আমি সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে গেলে এবার কোয়েশ্চেনটা হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, এটি কতক্ষণ শূন্য থাকবে? ভাই এই প্রশ্ন করে কেউ? একটা বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো, তো আদি বেগ হচ্ছে আমাদের কত? u ইকুয়ালস টু 4.9 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কতক্ষণ শূন্য থাকবে? আর ভাই কতক্ষণ শূন্য থাকবে মানে শূন্যে যতক্ষণ থাকে, উপরে উঠে আবার নিচে নামবে, এই পুরো জিনিসটাকে আমরা বলি বিচরণকাল, বা আমাদের টোটাল আমাদের উড্ডয়নকাল, এটাকে আমরা বলি কতক্ষণ শূন্য থাকবে। তাহলে সেটা হচ্ছে 2t ইকুয়ালস টু 2u ডিভাইড বাই g। আর কিছু বসে নাই কেন? কারণ এটা খাড়াভাবে নিক্ষিপ্ত, থিটার মান 90 ডিগ্রি, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুকে এটা এই ফর্মুলা 2u বাই g। আর যদি ইউ না বলে বিনট বলো কোনো সমস্যা নেই, ম্যাথ করবো আনসার মিলে যাবে। 2 ইন্টু 4.9 ডিভাইডেড বাই g, 4.9 ইন্টু 2 সমান হচ্ছে আমাদের এই যে 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 9, হ্যাঁ 9.8। তাহলে আমাদের এখানে 9.8 বাই 9.8 মানে হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশন হয়ে গেল 1 সেকেন্ড। এর মানে 1 সেকেন্ড সে শূন্যে থাকবে। শূন্যে থাকা মানে হচ্ছে বিচরণকাল। এবার আসো, এরপরে একটা প্রশ্ন করা হলো, একটা চিত্র দেওয়া আছে, এরকম একটি চিত্র দেওয়া আছে এরকম, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, ভালো করে খেয়াল করো। এবং লেখা আছে চিত্রে, এই চিত্রটা হচ্ছে 2 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথ। এই তোমার কি মনে হয় এটা অর্ধবৃত্তাকার? এটা তো ভাই লেফটে গেছে। আসলে অ্যাকচুয়ালি এটা একটা অর্ধবৃত্তাকার হবে, চিত্র আঁকার সময় একটু লো হয়ে গেছে, যেহেতু ওরা বলেই দিছে এটা হচ্ছে 2 মিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার পথ। তাহলে এই পথটাকে তুমি এই যে অর্ধবৃত্ত মানে অর্ধবৃত্ত, যার কেন্দ্র হচ্ছে এটা, যার ব্যাসার্ধ হচ্ছে এই যে আর, এই আর এর মান হচ্ছে 2 মিটার, অর্ধবৃত্তাকার পথ। এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, বস্তুর এই দিক থেকে এদিকে যাচ্ছে। এটা হচ্ছে চিটাগং বোর্ড 2017 সালের প্রশ্ন। অর্ধবৃত্তাকার পথে একটি কণা গতিশীল, এর মানে একটি কণা এই অর্ধবৃত্তাকার পথে গতিশীল। বলা হলো 2 সেকেন্ডে কণাটি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছায়। এই 2 সেকেন্ডে কণাটি পি বিন্দু থেকে কোথায় পৌঁছায়? কিউ বিন্দুতে পৌঁছায়। এবার বলা হলো কণাটির গড় বেগ কত? তাহলে বলা হলো পি থেকে কিউতে যাইতে সময় লাগে হচ্ছে 2 সেকেন্ড। বলা হলো গড় বেগ কত?
ভাই আমরা জানি গড় বেগের ফর্মুলা হচ্ছে গড় বেগ সমান হচ্ছে বেগ যেহেতু ভেক্টর রাশি সেটা কিন্তু সরণের সাথে রিলেটেড, এর মানে মোট সরণ ডিভাইড বাই মোট সময়। এটা আমরা করাইছিলাম, এটা 9-10 এর প্রশ্ন। মোট সরণ ডিভাইড বাই মোট সময়, তাহলে পি থেকে কিউতে যাইতে টোটাল সরণ কত হয় তোমরা বলো আমাকে। তোমরা এখান থেকে দেখে দেখে আমাকে বলো পি থেকে কিউতে যাইতে টোটাল সরণ কত কমেন্টে বলো। পি থেকে কিউতে যাইতে টোটাল সরণ কত? ফি থেকে কিউতে যেতে টোটাল সরণ কত একটু বলো তো। ফি থেকে কিউতে যেতে টোটাল সরণ কত? হ্যাঁ এই যে সবাই পারতেছে, 2 মিটার। কে পড়েছে দেখতে হবে না। তাহলে আমাদের যেহেতু সরণ মানে হচ্ছে আদি এবং শেষ, এটা যেহেতু অর্ধবৃত্তাকার পথ, তাহলে তুমি বুঝতে পারতেছো এই যে পুরো একটা বৃত্ত এরকম হইতো, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এর মানে এটা 2 মিটার, এটা 2 মিটার, টোটাল হচ্ছে কয় মিটার? 4 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে টোটাল সরণ ফি থেকে কিউতে যাইতে টোটাল সরণ হচ্ছে আমাদের 4 মিটার। এবং ফি থেকে কিউতে যাইতে সময় লাগে কতক্ষণ? 2 সেকেন্ড। তাহলে 4 মিটার বাই 2 সেকেন্ড, 2 × 4, এর মানে 2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আনসার। অনেকে ভুল করবে, কিন্তু যদি আমি একটু বর্ধিত করি, গড় বেগ না বলে যদি বলতো গড় দ্রুতি, তখন হয়তো মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, এবার দেখো মোট দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে যে পথে গেল সেই পথের দূরত্ব, সে এই পথে গেছে, তাহলে এই পথের দৈর্ঘ্যটা কত? 2πr ডিভাইড বাই 2। কেন? কারণ এটা অর্ধবৃত্ত, পুরো একটা বৃত্তের পরিধি হচ্ছে 2πr, আর এই অংশটা হচ্ছে শুধুমাত্র 2πr এর অর্ধেক, এর মানে 2 কাটাকাটি πr। তাহলে আমরা বলতে পারি তখন πr ডিভাইড বাই 2। এবার পায়ের মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 2 সময়টা হচ্ছে আমাদের 2 সেকেন্ড। তাহলে আমাদের আর এর মান 2 কাটাকাটি 3.1416, বা আমরা বলতে পারি 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। সো গড় দ্রুতি বললে আমরা এভাবে করব, গড় বেগ বললে এভাবে করব। গড় বেগ সরণের সাথে রিলেটেড, দ্রুতি দূরত্বের সাথে রিলেটেড। সরণ পথের উপর নির্ভর করে না, আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে, আর দ্রুতি পথের উপর নির্ভর করে, আদি এবং শেষ অবস্থানের উপর নির্ভর করে না। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলতে যাচ্ছি। সিটা অঙ্ক 2017 সালের প্রশ্ন ছিল। আচ্ছা, এবার হচ্ছে আবার একই ধরনের প্রশ্ন করা হলো, আমরা ওই জন্য পড়তেছি না। হ্যাঁ, এবার বলা হলো এক ব্যক্তি 7 মিটার পার সেকেন্ড বেগে তার গন্তব্যে পৌঁছান এবং 8 মিটার পার সেকেন্ড বেগে পূর্বের স্থানে ফিরে আসেন, তার গড় বেগ কত? এই ধরনের প্রশ্ন আমরা করাইছি, এটা ডাইরেক্ট আমাদের ক্লাসের মধ্যে পাওয়া যাবে। গতি সংক্রান্ত কোন সমীকরণটি সঠিক নয়? এখানে সবগুলো গতির সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ দেওয়া আছে এটা b² = b0 + 2as। তো আমার তো ফর্মুলা এটা না, আমার ফর্মুলা হচ্ছে b² = b0² + 2as। তো স্কোয়ার যেহেতু দেনা, এটাই ভুল। তো তোমাকে বলছে কোনটা সঠিক নয়, এটাই আমার সঠিক নয়। এটা খেয়াল করলে আশা করি সমস্যা হইতো না। আচ্ছা, এবার হচ্ছে গতিশীল বস্তুর জন্য এক্স এর একটা ইকুয়েশন দেওয়া আছে। এক্স এর ইকুয়েশন দেওয়া আছে এরকম, এক্স ইকুয়াল হচ্ছে 18 মিটার প্লাস 12 মিটার পার সেকেন্ড ইন্টু টি মাইনাস 1.2 মিটার পার সেকেন্ড ইন্টু টি স্কোয়ার। তো তুমি এটাকে একক ছাড়াও লিখতে পারো আরও সুন্দরভাবে, 18 প্লাস 12t মাইনাস 1.2 টি স্কোয়ার। এই এককগুলো কীভাবে আসছে সেটা হচ্ছে আমাদের রিভিউ ক্লাস, আমরা বলছিলাম রিভিউ ক্লাস যেটা, সেই রিভিউ ক্লাসে বলা হয়েছিল ওই আমাদের এককটা কীভাবে আসছে, রিভিউ ক্লাসে যে লিঙ্কটা দিয়েছিলাম। তো এক্সের ইকুয়েশন হচ্ছে এটা। তো এখন তুমি এখানে টি এর মান বসালে এক্স পেয়ে যাবে না, এটাই তোমাকে জিজ্ঞেস করছে। টি এর মান 3 সেকেন্ড, সবগুলো টি এর মান 3 বসাও, এক্স এর মান কত মিটার পেয়ে যাবা, এটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল। মানে হচ্ছে এই ইকুয়েশনে সময় যত বলবে, সময়ের টি এর মান বসাইলে এক্স এর মান তুমি পেয়ে যাবা, সময় টি এর মান বসাইলে এক্স এর মান পেয়ে যাবা। যদি বলতো ব্যাগের মান, তো তাহলে আমরা এখানে যদি মনে করো 3 সেকেন্ড বললো, তাহলে টি = 3 সেকেন্ডে সরণ কত? এক্স = 18 প্লাস 12 × 3 মাইনাস 1.2 × 3 স্কোয়ার। ক্যালকুলেশন করলে যা আসবে এত মিটার হচ্ছে সরণ। যদি বলে ব্যাগ মানে আমরা জানি সময়ের সাথে সাথে আমাদের
এক্সকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে ব্যাক পাওয়া যায়। তাহলে অন্তরীকরণ করলে 18কে অন্তরীকরণ করলে 0, 12টিকে অন্তরীকরণ করলে 12, -1.2টিকে অন্তরীকরণ, টি স্কয়ারকে অন্তরীকরণ করলে 2t। এক কথা হচ্ছে আমি ডাইরেক্ট বলে দিই 2.4t। তাহলে এখানে যদি তুমি করো, এখান থেকে তুমি এবার যদি t = 3 সেকেন্ড বসাও, 3 সেকেন্ড বসাও, তাহলে 3 সেকেন্ড পর তুমি ব্যাকটা পেয়ে যাবা। 3 সেকেন্ড পর ব্যাক হচ্ছে 12 - 2.4 × 3, ক্যালকুলেশন করে যেটা পাবা এটা এত মিটার/সেকেন্ড হচ্ছে ব্যাকের মান। এবার বলো তোমার ত্বরণ হচ্ছে আমরা জানি হচ্ছে a = dv/dt। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সময়ের সাথে সাথে যদি আমরা ব্যাককে অন্তরীকরণ করি, ব্যাককে 12কে অন্তরীকরণ করলে 0, -2.4কে অন্তরীকরণ, টিকে অন্তরীকরণ করলে 1, এর মান -2.4। তাহলে -2.4 মিটার/সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণের মান। খেয়াল করো এই ত্বরণের মান সময়ের উপর নির্ভর করে না, যেহেতু এখানে কোনো টি নাই, টি থাকলে না নির্ভর করতো। তাহলে সময় যাই হোক না কেন ত্বরণের মান অলওয়েজ -2.4 মিটার/সেকেন্ড। এখান থেকে বলতে পারি ত্বরণটা হচ্ছে নেগেটিভ মান হচ্ছে এখানে মন্দন হচ্ছে, এবং এটা হচ্ছে সুষম মন্দন, কারণ মন্দনের মানটা পরিবর্তন হচ্ছে না। 2.4 মিটার/সেকেন্ড সে ফিক্সড আছে, সময়ের উপর নির্ভর করে এটা পরিবর্তন হচ্ছে না, সমমন্দন এটা। ওকে, আর একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, যদি এগুলো আমরা বলছিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার মনে করো বলা হলো একটি চাকা মিনিটে 30 বার ঘুরে। তো মিনিটে যদি 30 বার ঘুরে, মিনিটে 30 বার ঘুরে, তো মিনিটে 30 বার ঘুরলে আমরা জানি ওমেগা = ফর্মুলা আছে আমাদের, ওমেগার ফর্মুলা হচ্ছে আমাদের 2πn/t, একটা ফর্মুলা আছে। টি মান হচ্ছে কত সময় আর এন মান হচ্ছে কতবার ঘুরে। তাহলে 2π × n মান হচ্ছে 30 বার ঘুরে, সময় হচ্ছে মিনিটে, মান হচ্ছে 1 মিনিটে, মান হচ্ছে 60 সেকেন্ড। ক্যালকুলেশন করলে ওমেগা পেয়ে যাবা। আর ওমেগা পাওয়ার পর বাকি কাজগুলো হচ্ছে আমরা একবার শুরুতে ঘড়ির কাঁটার এখানে যা বলছিলাম তা, মানে হচ্ছে কখনো ওমেগা চাইলে আমরা এইভাবে বের করতে পারি, অলরেডি আমরা রিলেটেড ম্যাথও করাইছি। এরপর হচ্ছে ঘড়ির মিনিটের কাঁটার আমাদের কম্পাঙ্ক কত। দেখো যদি ঘড়ির কাঁটার কম্পাঙ্ক বের করতে বলে, কম্পাঙ্কের ফর্মুলা তোমরা 9, 10 থেকে জানো। কম্পাঙ্ক F = হচ্ছে আমার 1/t, F = 1/t, এটা হচ্ছে আমার কি কম্পাঙ্ক। তো আমরা একটু এক্সট্রা মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি। যদি ঘড়ির কাঁটার, তো ঘড়ির যে কোনো কাঁটার পর্যায়কাল বের করে আমি শিখেছি। তো পর্যায়কাল যদি তুমি জানো কম্পাঙ্ক বের করতে পারবা F = 1/t। এই টি এর মান তো তোমাকে বের করা শিখেছি, F বের করতে পারবা না। একক হবে এত হার্টস, যেহেতু আমাদের এটা হচ্ছে পার সেকেন্ডে আমরা বলি হার্টস, কম্পাঙ্কের একক। যদি বলে কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক। আর যদি বলে কখনো কৌণিক কম্পাঙ্ক, এর মানে তোমাকে ওমেগা বের করতে বলছে। ওমেগাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলি, ওমেগাকে আমরা কি বলি, কৌণিক কম্পাঙ্ক। কেন? কারণ দেখো ওমেগা = আমরা কি জানি, 2π/t জানি না, 1/t কে বলা যায় f, 2πf। এর মানে দেখো ওমেগা সমান আমরা লিখতে পারি 2πf। এই ওমেগাটা কিন্তু কার সাথে রিলেটেড, ভালো করে খেয়াল করো। ওমেগা হচ্ছে কম্পাঙ্কের সাথে রিলেটেড একটা রাশি। জাস্ট দেখো কম্পাঙ্ককে কিছু একটা দ্বারা গুণ করলে ওমেগা পাচ্ছি, যে কিছু একটা দ্বারা গুণ করতেছি সেটা কিন্তু আমার কি, সেটা কিন্তু আমাদের লিটারালি হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক। 2π দ্বারা গুণ করতেছি, 2π দ্বারা গুণ করতেছি। 2π মানে হচ্ছে একটা কোণ দ্বারা কম্পাঙ্ককে গুণ করলে আমরা যেটা পাই এটাকে আমরা বলি কৌণিক কম্পাঙ্ক। যদিও এই অধ্যায়ে এটাকে কৌণিক কম্পাঙ্ক বলা হয় না, কিন্তু আমরা যখন আমাদের 8 নম্বর অধ্যায় করতে যাব পর্যাবৃত্ত গতি, ওই পর্যাবৃত্ত গতির মধ্যে আমরা এগুলো আবার পাবো, সেখানে আমরা এটাকে বলবো হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ওই কারণে মাথায় রাখবা এই অধ্যায়ে বলতে পারে কম্পাঙ্ক বলা মানে F বের করতে বলা, আর যদি বলে কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে ওমেগা, যেটাকে তুমি কৌণিক বেগ বলছো সেটাকে আমাদের অনেক সময় কৌণিক কম্পাঙ্ক বলে, সেটাকে অনেক সময় কৌণিক কম্পাঙ্ক বলা হয়। এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, এই প্রশ্নগুলোই। এরপর হচ্ছে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল কাঠামোকে আমরা কি বলি, পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল কাঠামোকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। এটার আরেকটা নাম হচ্ছে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো, যেহেতু এটা নিউটনের সূত্র মেনে চলে। নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। এবং এই কাঠামোটা নিয়ে বিস্তর আলোচনা করছে প্রাথমিকভাবে বিজ্ঞানী গ্যালিলিও। তার নাম অনুসারে এটাকে আমাদের গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো বলা হয়, যেটা তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা। সেকেন্ড ইয়ারে তোমাদের 8 নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, সেখানে তোমরা পাবা গ্যালিলিও কাঠামোটা। আমাদের গ্যালিলিওর রূপান্তর বলে একটা কনসেপ্ট আছে। তো আমাদের নিউটনের যে জড় প্রসঙ্গ কাঠামো এটাকে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলা হয়, আবার গ্যালিলিও প্রসঙ্গ কাঠামো বলা হয়। সো এই তিনটা সেম নাম। এটা হয়তো তোমরা অনেকে জানো না, জানার কারণে এমসিকিউটা পারো নাই। অর্থাৎ
আমাদের পরস্পরের সাপেক্ষে যখন ধ্রুববেগে গতিশীল, এর মানে কোনো একটা কাঠামোর ত্বরণ যখন শূন্য, বেগ যখন ধ্রুবক, ওই কাঠামোকে জড় প্রসঙ্গ কাঠামো বলা হয়, তাকে নিউটনীয় প্রসঙ্গ কাঠামোও বলা হয়, তাকে গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বলা হয়। তিনটা বলা সেম কথা। ওকে, তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন একজনে করলো, সেটা হচ্ছে প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কত? প্রাসের গতিপথের যে কোনো বিন্দুতে ত্বরণের আনুভূমিক উপাংশ কত? তো আমরা জানি প্রাসের গতিপথের যদি তুমি চিন্তা করো কোন একটা প্রাস, এই প্রাসের গতিপথের ত্বরণ কিন্তু প্রত্যেকটা বিন্দুতে একটাই কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি। তুমি যে বিন্দুতে চিন্তা করো অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। আমরা জানি কোনো একটা ভেক্টরের ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো উপাংশ থাকে না। সো আমাদের এটা যদি আমাদের জি হয়, তার আনুভূমিকভাবে কোনো ত্বরণ থাকে না, আণবিকভাবে কোনো ত্বরণ থাকে না। তো আমরা ডাইরেক্ট বলে দিতে পারি প্রাসের গতিপথে যে কোনো বিন্দুতে আনুভূমিক ত্বরণ হচ্ছে শূন্য। আর আনুভূমিক ত্বরণ মানে কি, আমাদের উলম্ব যেটা আছে তার আনুভূমিক উপাংশ 90 ডিগ্রি কোণে যেহেতু আছে, এই অভিকর্ষ ত্বরণটা, এই অভিকর্ষ ত্বরণ জি, সেটা আমার আনুভূমিক বরাবর কাজ করে না। কেন? কারণ 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি থাকলে কি হয় দেখো, এই জি এর উপাংশ বের করো, এই ইকুয়াল হচ্ছে জি কস, যার সাথে থিটা আছে সেটা হচ্ছে বসবে, থিটা হচ্ছে আমার 90, তাহলে জি কস 90, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, আলটিমেটলি 0 পাবো। এর মানে হচ্ছে কোন একটা ভেক্টরের ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো উপাংশ, লম্ব উপাংশ থাকে না। এই সেই লম্ব উপাংশ এখানে নাই। এর মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ আমাদের প্রাসের উপর কাজ করে, সেই ত্বরণের আনুভূমিক উপাংশ হচ্ছে শূন্য। এই প্রশ্নটা একজনে করছিলাম। ওকে, এবার আসো, এরপর আসো তারপর হচ্ছে আমাদের এখানে আমি যেগুলো হচ্ছে আমি ক্লাসে পড়াইছি কিন্তু তাও তোমরা কোয়েশ্চেন করছো, ওই ধরনের জিনিসগুলো স্কিপ দিচ্ছি, কারণ হচ্ছে সবগুলো আসলে এক্স্যাক্টলি বলা পসিবল না। আচ্ছা, একটা প্রশ্ন করলে এরকম, যশোরপুর 2017 সালের প্রাসের আদিবেগ, তারপর হচ্ছে তোমার আদি কোণ সব দেওয়া আছে। বলা হলো প্রাসের যে সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তির অনুপাত কত? এখানে গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত কত করাইছি, কিন্তু গতিশক্তি কীভাবে বের করবো? ইকে সমান হাফ এম বি স্কোয়ার। আর সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত? সর্বোচ্চ বিন্দুতে হাফ এম বি, সর্বোচ্চ বিন্দুতে বি মানে হচ্ছে বি নট কস থিটা নট হোল স্কোয়ার, এর মানে বি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট, শেষ। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি। আর সর্বোচ্চ বিন্দুতে বিভব শক্তি কত? ইফি ইকুয়াল হচ্ছে আমার এম জি, বড় হাতের এইচ হবে। কেন বড় হাতের এইচ? আশা করি বুঝতেই পারছো, কারণ সর্বোচ্চ বিন্দুতে আমাদের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এম জি ইন্টু এইচ মানে হচ্ছে বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইড বাই জি। এই জি জি কাটাকাটি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। থিটা নট দেওয়া আছে আমাদের এখান থেকে, যেহেতু এম এম আমাদের অনুপাত বের করতে গেলে ইকে অনুপাত ইপি বের করলে ইকে এর মানটা কত দেখো তো? ইকে এর মানটা হচ্ছে হাফ এম বি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, আর ইপি এর মানটা হচ্ছে এম বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করবো, এই এম এম তো অটোমেটিক কাটাকাটি যাবে, বি নট স্কোয়ার সেটাও কাটাকাটি যাবে। সো এগুলো নিয়ে হুদেই তোমার পেশাল পাড়ার দরকার নেই। আর তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? এখান থেকে পাচ্ছি হচ্ছে কজ স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা নট, এখানে একটা 2 আছে। এবার থিটা নটের মান কত দেওয়া আছে? থিটা নটের মান যত দেওয়া আছে তার মানটা এখানে বসালে তুমি আনসার পেয়ে যাবা। এখন থিটা নটের মান তোমার কোয়েশ্চেনে যা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে। এর মানে আমরা একটা কথা বলতে পারি, সব প্রাসের জন্য আমাদের গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাত সেম না, সর্বোচ্চ বিন্দুতে অনুপাত সবার জন্য সেম না, এটা থিটার উপর ডিপেন্ড করে। কত কোণে নিক্ষেপ করলাম তার উপর ডিপেন্ড করবে আমাদের অনুপাতটা কত হবে। আশা করি এটা বের করতে পারবা। এরপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 সালে একটা প্রশ্ন করছো, এটা নিয়ে আমি বিস্তর ক্লাসে আলোচনা করছি, প্রচুর লেভেলে আলোচনা করছি যে কোনো একটা ক্লাসে। একটা হচ্ছে আমাদের এই যে গ্রাফ থেকে যে এই প্রশ্নটা করছে, এই যে আমাদের এই গ্রাফ থেকে যে আমাদের
এখান থেকে সরণ বের করা, এখান থেকে আমাদের একটা বের করতে বলছে, এখান থেকে দূরত্ব আর সরণ, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নিয়ে আমি প্রচুর কথা বলছিলাম, ইভেন এই প্রশ্ন হুবহু আমি করাইছি। তারপর হচ্ছে আমাদের বি ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল, বি ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা যে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে, গ্রাফের ক্লাসে বলছি আমি। ওকে, আর একটু সামনে যাই। এবার একটা প্রশ্ন করা হলো, একটি গাড়ি প্রথম এক্স মিনিটে ওয়াই কিলোমিটার যায়। একটি গাড়ি প্রথম এক্স মিনিটে সে ওয়াই কিলোমিটার যায় এবং পরবর্তী ওয়াই মিনিটে এক্স কিলোমিটার যায়। তো বলা হলো গাড়িটির গড় দ্রুতি কত? গাড়িটির গড় দ্রুতি কত? তো গড় দ্রুতি সমান কত জানি? গড় দ্রুতি সমান আমরা কত জানি ভাই? আমরা গড় দ্রুতি সমান জানি মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে মোট অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে এক্স, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে এক্স কিলোমিটার, এখানে ওয়াই কিলোমিটার, তাহলে এক্স প্লাস ওয়াই কিলোমিটার। আর মোট সময় হচ্ছে এক্স মিনিট প্লাস ওয়াই মিনিট, মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মিনিট। তো আমাদের এটা কাটাকাটি, তাহলে আমরা বলতে পারি 1 কিলোমিটার পার মিনিট। খেয়াল করো, 1 কিলোমিটার পার মিনিট আসে কিন্তু। এবার তোমার এখানে প্রশ্নের মধ্যে মিটার পার সেকেন্ড আছে, মিটার পার আওয়ার আছে, কিলোমিটার পার আওয়ার আছে, কিলোমিটার পার সেকেন্ড আছে, যে একক আছে সেই এককগুলোতে রূপান্তর করো, সেই এককগুলোতে রূপান্তর করলে অটোমেটিক তুমি বুঝে যাবা। তোমার এখানে কিন্তু যেটা আসছে এটা কিন্তু কিলোমিটার পার মিনিট। এখন যদি তোমাকে বলা হয় কিলোমিটার পার আওয়ারে নাও, তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 কিলোমিটার পার মিনিট, মানে হচ্ছে 1 কিলোমিটার পার 1 মিনিট। তো আমরা মিনিটকে ঘন্টায় কিভাবে নিব? আমরা জানি আমাদের এই যে 60 মিনিট সমান হচ্ছে আমাদের 1 ঘন্টা। তাহলে আমরা যদি জানি 60 মিনিট সমান হচ্ছে 1 আওয়ার, তাহলে আমরা সিম্পল বলতে পারি মিনিট থেকে আওয়ারে যাইতে হলে আমাকে কী করতে হয়? 60 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটাকে 60 দ্বারা ভাগ করব, এটাকে 1কে যদি 60 দ্বারা ভাগ করি, এর মান হচ্ছে আমাদের 1 কিলোমিটার ডিভাইডেড বাই 1/60, এটা আওয়ার হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে 60 কিলোমিটার পার আওয়ার, এবং এটা হচ্ছে আমার আনসার। এর মানে তোমাকে সিম্পল একেবারে সব দেওয়াই আছে, খালি ইউনিটটা তোমাকে চেঞ্জ করতে হবে। ইউনিটটা চেঞ্জ করলে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমার আনসার। এটা রাজশাহী বোর্ড 2016 সালের প্রশ্ন। ওকে, এরপর একটা প্রশ্ন দেওয়া আছে, এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে তার গন্তব্যে পৌঁছায় এবং 4 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্বাবস্থানে ফেরত আসে। মনে করি এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে হচ্ছে তার গন্তব্যে গেছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, গন্তব্য থেকে রিটার্ন করছে সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। 4 কিলোমিটার পার আওয়ার বেগে বলছে তার আপেক্ষিক বেগ কত? আর ভাই সিম্পল হিসাব, দুইটা একই দিকে গেলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে দুইটা একই দিকে গেলে বিয়োগ হয়, আর দুইটা বিপরীত দিকে গেলে যোগ হয়। তাহলে 5 + 4 মানে হচ্ছে আমাদের 9 কিলোমিটার পার আওয়ার, এটাই হচ্ছে আমার আনসার। অথবা যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, তাহলে তুমি দিক কাউন্ট করো, এটাকে যদি ধনাত্মক ধরো, এটা হচ্ছে +5, এটা হচ্ছে -4, তাহলে যে কোনো একটাকে বিয়োগ করতে হবে না? তাহলে করো 5 - 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5 - +4 কিলোমিটার পার আওয়ার, আমরা 9 কিলোমিটার পার আওয়ার। সিম্পল হিসাব। কেউ কার সাপেক্ষে কাকে তো বলে নাই, একজন থেকে একজন বিয়োগ করলে হয়, কারণ তোমাকে জাস্ট এখানে আপেক্ষিক বেগ বলছে, কার সাপেক্ষে বলে নাই। সো এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ যা, এটার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগও সেম, কিন্তু এটার সাপেক্ষে হলে এটা বিয়োগ করো, এটার সাপেক্ষে হলে এটা বিয়োগ করো। যদি তুমি উল্টা বিয়োগ করতা, -4 - 5 মানে হচ্ছে -9, খালি দিকটা উল্টা। আমার সাপেক্ষে তার আপেক্ষিক বেগ যেদিকে, তার সাপেক্ষে আমার আপেক্ষিক বেগ কিন্তু তার ঠিক উল্টা দিকে, ওই কারণে মাইনাস চিহ্ন আসছে, আর কোনো ব্যাপার না। 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার বলা হলো একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করায় সেই ভূমিতে ফেরত আসলো। একটি বস্তুকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো,
সে সর্বোচ্চ বিন্দুতে উঠে কোথায় আসলো, ভূমিতে ফেরত আসলো। তার জন্য গ্রাফ, কি গ্রাফ ভাইয়া, বি ভার্সেস টি গ্রাফ। তো সিম্পল কথা ভাইয়া, এত ব্যাগে নিক্ষেপ করলা, শুরুতে ব্যাগ হচ্ছে এত, সে যতই উপর দিকে উঠবে ব্যাগ কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ কত, শূন্য না? তাহলে আমাদের এই যে ব্যাগ কমতে 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 সর্বোচ্চ বিন্দুতে ব্যাগটা শূন্য, এটা হচ্ছে উত্থানকাল। এরপর এটা হচ্ছে কি, উঠার সময়। এবার নামার সময় কি হবে, ওই শূন্য থেকে ব্যাগটা বাড়তে 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 আবার এদিকে যাবে। তবে যেহেতু ভূমিতে পড়বে, যে ব্যাগে ভূমি থেকে গেছিল সেই ব্যাগে ভূমিতে পড়বে, তাহলে গ্রাফটা এরকম হবে। এটা হচ্ছে বি ভার্সেস টি গ্রাফ। একটা বস্তুকে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করলে তার বি ভার্সেস টি গ্রাফ হচ্ছে এটা। এটাই আমাদের প্রশ্ন ছিল। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন, কেউ একজন আমাকে প্রশ্ন করছে। এবার রুয়েটের একটা প্রশ্ন, এটা হচ্ছে বন্দুকের গুলির। তো আমি বন্দুকের গুলির প্রশ্নটা একটু বলে দিই, এটা নিয়ে অনেকের নাকি একটু কনফিউজড হয়, তো আমি বলি। সেটা হচ্ছে, একটি বন্দুকের গুলি দেয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করায় ব্যাগ অর্ধেক হারায়। একটা আমি প্রশ্নটা লিখি, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা 9 10 করার কথা, কিন্তু কেন পারো না আমি জানি না। একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর, কোনো দেয়ালের মধ্যে 1 মিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হারায়। এবার প্রশ্ন করা হলো, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? গুলিটি দেয়ালের ভিতর আর কত দূর প্রবেশ করবে? একটু খেয়াল করে দেখো। আমার মনে করো এটা হচ্ছে একটা দেয়াল, এই যে এটা হচ্ছে একটা দেয়াল, এটা বন্দুকের গুলি, এটা আমার দেওয়ালকে আঘাত করে। এই দেওয়ালের ভিতর যখন ঢুকতেছে, এই ঢুকার সময় তার আদিবেগ হচ্ছে v0। সেই দেওয়ালের ভিতর কি বললো, একটি বন্দুকের গুলি দেওয়ালের ভিতর 1 মিটার প্রবেশ করার পর ব্যাগ অর্ধেক হারায়। তাহলে তার আদিবেগ v0 আমি ধরে নিছি। সে যখন 1 মিটার প্রবেশ করলো, এই যে প্রবেশ করলো কতটুকু, 1 মিটার। 1 মিটার প্রবেশ করার পর সে ব্যাগ অর্ধেক হারাই ফেলছে। আরে ব্যাগ যদি অর্ধেক হারাই ফেলে, তার ব্যাগ বাকি আছে কতটুকু, অর্ধেক ব্যাগ হারাই ফেলছিল। আমার ব্যাগ ছিল v0 অর্ধেক ছিল v0/2, এটা আমি হারাই ফেলছি। তাহলে আমি আগে ছিল এত, 1 মিটার ঢুকার পর এতটুকু হারাই ফেলছি, তাহলে বর্তমানে আছে কতটুকু, আদি মাইনাস হারানো, এর মান হচ্ছে v0/2। এর মানে আমরা বলতে পারি এই পয়েন্টে তার ব্যাগ হচ্ছে v0/2 এবং অতিক্রান্ত দূরত্ব s হচ্ছে 1 মিটার। তাহলে একটা কাজ করি, সেই কাজটা কি ভাইয়া, আদি বেগ শেষ বেগ স্মরণ দেওয়া আছে। তাহলে আমরা বি স্কোয়ার সমান বলতে পারি ইউ স্কোয়ার প্লাস 2as। বি মানে কি শেষ বেগ, এটা শেষ বেগ কত, v0/2। তাহলে আমাদের v0 স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়ালস টু আদি বেগ কত, v0, তাহলে v0 স্কোয়ার প্লাস 2a ইন্টু s এর মান হচ্ছে 1 মিটার। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল বলতে পারি ভাইয়া, টুয়াইস a ইকুয়ালস টু v0 স্কোয়ার বাই 4 মাইনাস v0 স্কোয়ার। এর মানে টুয়াইস a ইকুয়ালস টু 4 দিলে v0 স্কোয়ার মাইনাস 4, তার মানে হচ্ছে 3 v0 স্কোয়ার, সামনে একটা মাইনাস আসবে, 2টা নিচে গেলে হচ্ছে a ইকুয়ালস টু মাইনাস 3 v0 স্কোয়ার ডিভাইড বাই 8। এটা হচ্ছে ত্বরণের মান, এবং ত্বরণের মান নেগেটিভ কেন বুঝতেই পারতেছে, এটা তো মন্দন, কারণ গুলিটা দেওয়ালের ভিতর ঢুকতে ঢুকতে আস্তে আস্তে ব্যাগ হারাচ্ছে। বলো আমরা আগে এই অংশটা বুঝছি কিনা। তোমাকে প্রথমে যেটা বললো, কোন একটা বন্দুকের গুলি এত ব্যাগে প্রবেশ করে মানে কত ব্যাগ বলে নাই, আমি ধরে নিছি v0, সে অর্ধেক ব্যাগ হারাই ফেলছে। তো অর্ধেক যদি হারায়, বাকি অর্ধেক বাকি থাকে, তাহলে 1 মিটার ঢুকার পর তার ব্যাগ হচ্ছে v0/2। তাহলে আদি বেগ v0, শেষ বেগ v0/2, অতিক্রান্ত দূরত্ব s। এই তিনটা দিয়ে ইকুয়েশন কোনটা আছে, এই তিনটা দিয়ে ইকুয়েশন আছে, এটা b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এবং এখান থেকে আমি ত্বরণটা বের করলাম। বলো আমরা ত্বরণ বের করাটা বুঝছি কিনা, এখানে ত্বরণ বের করাটা হচ্ছে মেইন ফ্যাক্টর, ত্বরণ বের করা শেষ। আগে বলো ত্বরণ বের করা পারবো কিনা। ওকে, পারবো। আচ্ছা, যদি পারো, এবার তোমাকে বলছে গুলিটি দেওয়ালের ভিতর আর কত দূর প্রবেশ করবে। আমি জানি না কত দূর প্রবেশ করবে,
আমি ধরে নিলাম সে দেওয়ালের ভিতর এত দূর প্রবেশ করবে, এর মানে x দূরত্ব প্রবেশ করবে, সে দেওয়ালের ভিতর আর x দূরত্ব প্রবেশ করবে। তো x দূরত্ব যদি আরও প্রবেশ করে, এই প্রবেশ করার সময় তার বেগ ছিল v0/2, এর মানে এই অংশের জন্য আদি বেগ v0/2। তো কতটুকু প্রবেশ করবে? শেষ বেগ হচ্ছে 0। কেন 0 বুঝো নাই? এই কেন 0 বুঝছি কিনা বলো, কেন 0 বুঝছি কিনা? x এর মান আমাকে বের করতে হবে, আর কত দূর প্রবেশ করবে x এর মান বের করতে হবে। শেষ বেগ 0, কারণ ভাই সে বেগ 0 হওয়া পর্যন্তই তো প্রবেশ করতেই থাকবে। এই যে পেনিট্রেট করতেছে মানে ভেদ করতেছে, ভিতরে ঢুকতেছে, এই বুলেটে ঢুকতে 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 0, এর মানে আর প্রবেশ করতেছে না। তাহলে শেষ বেগ কত? 0। এবং এই x মিটার দূরত্ব অতিক্রম করার জন্য তার আদি বেগ হচ্ছে v0/2, এর মানে এই অংশের জন্য আদি বেগ v0/2, শেষ বেগ 0। x এর মান বের করতে হবে, তরন্ত দেওয়াই আছে, মানে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে আবার ফর্মুলা করো, b² সমান u² প্লাস 2as। তাহলে শেষ বেগ কত? 0 ইকুয়ালস টু আদি বেগ হচ্ছে v0/2, তাহলে আমরা বলতে পারি v0² ডিভাইড বাই 4 প্লাস 2as। ওকে, এর মানটা তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট এভাবে লিখি ax, এ একটু পরে বসাচ্ছি কারণ দেখতে বিসিরি লাগবে। তাহলে টোয়াইস ax সমান হচ্ছে v0² বাই 4। এবার এর মানটা বসাই, এর মান এ না বললে তুমি এখান থেকে ডাইরেক্ট টোয়াইজেও বসাই দিতে পারো, সেম কথা, আমরা টোয়াইজে বসাই দিই আমার সুবিধার জন্য। তাহলে আমাদের -3 v0² ডিভাইড বাই 4 ইকুয়ালস টু ইন্টু এক্স ইকুয়ালস টু v0² ডিভাইড বাই 4। খেয়াল করে দেখো 4 4 কাটাকাটি, v0² কাটাকাটি। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে ভাইয়া আমাদের এখানে আসে হচ্ছে x ইকুয়ালস টু হচ্ছে 1/3 মিটার, এটা হচ্ছে আমার আনসার। তো আমরা এখানে ত্বরণের মানটা নেগেটিভ হওয়ার কারণে এখানে নেগেটিভ আসছে, আর যদি তুমি এখানে যেহেতু মন্দন হচ্ছে সেক্ষেত্রে তুমি মাইনাস চিহ্ন ইউজ করো, তাহলে এখান থেকে x এর মান 1/3 আসবে। তো কোনো ব্যাপার না, আমরা x এর মান 1/3 মিটার পেয়ে গেলাম। বলো একটু বুঝছি কিনা, একটু বুঝছি কিনা বলো। এই ম্যাথ নাকি অনেকে পারতেছে না, কেন পারতেছে না ভাইয়া? কি সিম্পল বলো, আমরা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলো। এই মাইনাসটা হয়ে গেল, মাইনাসটা তুমি রাখো, কোনো সমস্যা নাই। এর দূরত্ব তার নেগেটিভ হইতে পারে না, তাই না? দূরত্ব নেগেটিভ হইতে পারে না, পজিটিভ হয়। তাহলে -1/3 মানে হচ্ছে 1/3 মিটারই, মানে এত মিটার সে প্রবেশ করলো। হ্যাঁ, মাইনাস বাদ দাও, কোনো সমস্যা নেই। ওকে, এই ম্যাথ কেন তোমরা বুঝো না আমি জানি না, খুবই সিম্পল, এবং এটা আমি 9 10-এর স্টুডেন্টদেরকেও করাই যদি কখনো পড়ে আর কি। কিন্তু তোমরা কেন এটা পারো না আমি জানি না, কোনো ব্যাপার না, এখন বুঝাই দিলাম। ইভেন এটা রুয়েটের প্রশ্ন, রুয়েটে আসছিল 2015-16 সালে, দ্যাট মিনস আমরা যে বছর এক্সাম দিছি, তবে আমি রুয়েটে এক্সাম দিই নাই, যার কারণে হচ্ছে আমি এই প্রবলেমটা ফেস করি নাই। আচ্ছা, এবার সবার আগে আমি একটা প্রবলেম সলভ করে দিই, সেটা হচ্ছে লিফটের একটা ম্যাথ করে দিই। এই লিফটের ম্যাথগুলো তোমাদের অনেকে প্রবলেম হতে পারে, একবার সোজা, আসলেই সোজা, কিন্তু আমরা আসলে চিন্তা ভাবনাটা আমাদের জটিল। আমাদের সায়েন্সের স্টুডেন্টদের কেন জানি সহজ চিন্তা ভাবনা জটিল, কেন ভাই? সহজভাবে চিন্তা করো, সহজভাবে চিন্তা করলে ম্যাথ মিলবে না, কোনো কথা হইল। আচ্ছা, লিফটের একটা ম্যাথ, এটা হচ্ছে আমার অনেক আগের বানানো হাতে লেখা শিট ম্যাথের, কেউ আবার খুঁজিও না, দেওয়া হবে না। মানে স্পেশাল কিছু ম্যাথকে আমি এখানে আলাদা করে লিখে রাখছিলাম, ভালো হয়েছে, এখন কাজে লাগতেছে। একটি লিফট 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামছে। লিফটের মেঝের 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে বলটির লিফটের মেঝেতে আঘাত করতে কত সময় লাগবে? খুবই সিম্পল। এই যে দেখো, আমি তোমাকে
বুঝাই খুব ভালো করে। দেখো এটা মনে করো আমার লিফট, দিস ইজ লিফটের প্রকোষ্ঠ, এটা হচ্ছে লিফটের সেই কাঙ্ক্ষিত কোনটা, প্রকোষ্ঠটা। এই লিফটের যে প্রকোষ্ঠ তার থেকে ঠিক 2 মিটার উপরে, 2 মিটার উপরে একটা বল আছে, 2 মিটার উপরে। আমি ধরে নিলাম বলটা 2 মিটার নামতে, বলটা 2 মিটার নামতে যে সময়টা লাগে আমি জাস্ট আন্দাজে ধরতেছি, মিলবে না, মনে করো 3 সেকেন্ড সময় লাগে। এখন লিফটটা কিন্তু এই ত্বরণে নিচের দিকে নামতেছে, তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, অনেকে এখন এটা বের করে ফেলে ভাই এটা 2 মিটার নামতে কতক্ষণ লাগে সেটা বের করে ফেলে হয়ে যাচ্ছে না ভাই, বলটা তো মুক্ত, জি ভাই মুক্ত। কেন? কারণ এটা তো লিফটের সাথে যুক্ত না, এটা মুক্ত, আসলেই মুক্ত। এর মানে ত্বরণ কিন্তু অভিকর্ষজ ত্বরণ। কিন্তু আমাদের এখানে যে জিনিসটা আমাকে কাউন্ট করতে হবে সেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, ওই বলটা যখন এখন লিফটে আসে, ভালো করে খেয়াল করো, বল যখন লিফটে আসে তখন কিন্তু তোমাকে লিফটের মতো করে চিন্তা করতে হবে। এখন বলটা যখন 2 মিটার নামলো, ওই মুহূর্তে কিন্তু লিফটের মেঝেটা আর এখানে নাই, সে 2 মিটার নামতে 3 সেকেন্ড লাগছে না, ওই 3 সেকেন্ডে লিফটটা আমার এখানে পড়ে আছে, নিচে নেমে গেল। তাহলে এখন কি বল লিফটটাকে ছুঁইতে পারছে? পারে নাই, বল আরও নিচে নামবে, এভাবে ক্রমাগত নামতেই থাকবে। কথাটা বুঝো নাই? আমি আবার বলতেছি, জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে এমন, আমার লিফটের মেঝে থেকে 2 মিটার উপরে একটা বল ছিল, সে 2 মিটার নিচে নামলে কিন্তু লিফটটাকে ধরতে পারবে না, কারণ আমাদের লিফটটা কিন্তু স্থির নহে, লিফটটা আমাদের স্থির না। যেহেতু লিফটটা স্থির না, তাহলে এখানে কিন্তু আমার বলটা 2 মিটার নামলে লিফটের মেঝে কিন্তু তার মতো করে আরও অনেকটুকু নিচে নেমে গেছে। এখন তোমাকে সেটা সহ কাউন্ট করতে হবে না। এবার তুমি বলতে পারো ভাইয়া লিফটের মেঝেটা মনে করেন 1 মিটার নিচে নামলো, তাহলে আমি যদি এবার চিন্তা করি বলটা আরও 1 মিটার নামলো, তখনও কিন্তু লিফটের মেঝেটা আরও একটু নিচে নামলো, এভাবেও চলতেই থাকবে না। আসো সলিউশন কি, এই সলিউশনের আগে তোমাকে একটা কথা বলে দিই। সেই কথাটা হচ্ছে, এখানে 2টা জিনিস, এই লিফটের ত্বরণ দেওয়া আছে, লিফটটা 4.8 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে। এটা কার ত্বরণ? এটা লিফটের ত্বরণ। এই বলো তো, যে বলের কথা বলতেছি এই বলের ত্বরণ কত? বল, এই বলের ত্বরণ কত? একটু কমেন্টে বলো তো, এই বলের ত্বরণ কত? একটু বলো না, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। আমাকে বলো যে এখানে লিফটের ত্বরণ তারা বলেই দিছে, সো লিফটটা লিফটের মতো করে পড়বে। লিফটটা কিন্তু উপরে দড়ি দিয়ে বাঁধা থাকে, তোমরা জানো লিফট উপরে দড়ি দিয়ে বাঁধা থাকে। এখন আমার কথা হচ্ছে লিফটের ভিতরে যে বলটা আছে, লিফটের ভিতরে যে বলটা আছে সেই বলটা যে আমার পড়তেছে, ওই বলটার জন্য ত্বরণ কত? এই বলটার জন্য ত্বরণ কত? বল, অনলি বল, অনলি বল। উত্তর হচ্ছে জি, মানে 9.8 মিটার পার সেকেন্ড। এখন তুমি আমাকে প্রশ্ন করো, ভাইয়া আপনি তো বলছেন কোন একটা বস্তু যখন কোনো গতিশীল, যেমন আমি গাড়ির মধ্যে বসে আছি, আমি কিন্তু স্থির না, আমি গাড়ির বেগে গতিশীল, তাই আমার লিফটের ক্ষেত্রে এরকম হলো কেন? আসলে আমার যদি এরকম হইতো, এই বলটা লিফটের মধ্যে, লিফটের মেঝেতে রাখা আছে, তাহলে বলের ত্বরণটা লিফটের মতো হইতো, কিন্তু এটা তো মুক্তভাবে পড়তেছে। যেমন একজন মানুষ লিফটে আছে, তখন ভিন্ন কথা। যদি লিফটের আরও কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমরা আমাদের আরেকটা অধ্যায় আছে মহাকর্ষ বিকর্ষ, সেখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, কার্যকর ত্বরণ বলে কিছু কথা আছে, সেটা এখানে আলোচনা করা যাবে না, ওইখানে আলোচনা করব। এখন সেখানে ওজনের ব্যাপার আছে, আমাদের লিফটের মধ্যে দাঁড়াইলে আপাত ওজন, প্রকৃত ওজন, কিছু কথা আছে, সেগুলো আমরা এখানে কনসেপ্টটা মহাকর্ষ বিকর্ষ সেখানে গেলে পড়াবো। এখানে জিনিসটা চিন্তা করো, এই বলটা কিন্তু মুক্ত রে ভাই, বলটা কিন্তু লিফটের সাথে যুক্ত নয়, বলটা মুক্ত। আর মুক্ত মানে হচ্ছে তার ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি, তার ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি। ওকে, আর লিফট যেহেতু ওরা বলে দিছে লিফটটা 4.8 মিটার পার সেকেন্ড ত্বরণের নিচের দিকে নামছে, তাহলে লিফটের ত্বরণ হচ্ছে এটা। তো
তো বলল লিফটের মেঝের 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দিলে বলটি লিফটের মেঝেতে আঘাত করতে কত সময় লাগবে। তো আসো আমি তোমাদেরকে কনসেপ্টটা খুব ভালো করে দেখাই, মানে এই কনসেপ্টটা একটু ব্রডলি চিন্তা করো, মানে খুব ইজিলি আমরা বোঝানোর ট্রাই করি। খেয়াল করো, তো আমি ধরে নিলাম, তুমি জাস্ট ধরে নাও এটাই হচ্ছে আমাদের লিফট, এটা হচ্ছে আমাদের লিফট, দিস ইজ আওয়ার লিফট। এই লিফটের মেঝে থেকে 2 মিটার উপরে, লিফটের মেঝে থেকে 2 মিটার উপরে একটা বল আছে। ওকে, এখন আমি ধরে নিলাম বলটা যখন ছেড়ে দিব, বল কিন্তু মুক্তভাবে পড়তেছে আর লিফট কিন্তু অভিকর্ষজ ত্বরণে পড়তেছে, সরি লিফট কিন্তু 4.8 মিটার পার সেকেন্ড ত্বরণে পড়তেছে। এর মানে লিফটের ত্বরণ কম, বলের ত্বরণ বেশি, যার কারণে যেহেতু বলের ত্বরণ বেশি এর মানে বলের বেগ একটু জোরে বাড়বে, লিফটের বেগ একটু আসতে পারবে, যার কারণে দেখা যাবে বলের ত্বরণ বেশি হওয়ার কারণে বল কখনো না কখনো মেঝেকে আঘাত করবে। আমি ধরে নিলাম ঠিক এই পয়েন্টে যাইয়া এখানে যাইয়া আঘাত করে, এখানে যাইয়া আঘাত করে। এখন আমার প্রশ্ন হলো কোথাও না কোথাও আঘাত করবে, তো করবে, যেখানে যাইয়া আঘাত করে সেই পয়েন্ট হচ্ছে এটা, এখানে আমাদের মেঝেতে আঘাত করে, মেঝেতে আঘাত করে। এই আজকের ক্লাস ডিলিট করা হবে না, টেনশন করিও না, কারণ এটার সলভ ক্লাস তো অনেকের এটা কয়েকবারও দেখা লাগতে পারে। তো আসো, মেঝেতে আঘাত করে। এখন তুমি এই কনসেপ্টটা কিন্তু আমাকে কোয়েশ্চেন করবে তোমরা প্রচুর এখান থেকে, যদি তোমাদের বুঝতে সমস্যা হয়। তাহলে আমি কি একটা কথা বলতে পারি না, ভাইয়া এই কথাটার মানে হলো বল আমার যখন এখানে, লিফট তখন আমার এখানে, যখন আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে বল আঘাত করলো, বল আমার এখানে, লিফটও আমার এখানে। তাহলে আমি কি একটা কথা বলতে পারি না, আমার বলের টোটাল যে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা ধরে নিলাম এইচ, এই এইচ মানে হচ্ছে বল কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব, বল কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। এই তাহলে তুমি আমাকে একটু কমেন্টে বলো তো, এই বলটা যদি আমার এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর লিফটকে ধরে ফেলে, এই বলটা লিফটকে আঘাত করতে করতে লিফট কি পরিমাণ নিচে নামছে একটু বলো তো। বল এইচ পরিমাণ দূরত্ব নিচে নেমে লিফটকে আঘাত করে, তাহলে ওই মুহূর্তে লিফট কি পরিমাণ নিচে নামছে আমাকে একটু বলো তো, লিফট কি পরিমাণ নিচে নামছে। লিফট কি পরিমাণ নিচে নামছে একটু বলো তো, ভুল হইলে ভুল হোক, কোনো সমস্যা নেই। লিফট কি পরিমাণ নিচে নামছে বলো একটু। হ্যাঁ, অনিন্দ্য দেবনাথ সঠিক, H-2 এক্স্যাক্টলি। হ্যাঁ, সবার হচ্ছে H-2। দেখো লিফট কিন্তু আমার অতিক্রম করে হচ্ছে এই দূরত্ব। এবার আমি ধরে নিলাম আমার বলটা লিফটের মেঝেকে আঘাত করতে 30 সেকেন্ড সময় লাগবে, মানে এইচ দূরত্ব অতিক্রমের জন্য বল এর সময় লাগে 30 সেকেন্ড। তাহলে বলো তো H-2 দূরত্ব অতিক্রমের জন্য লিফটের কত সময় লাগে একটু বলো তো। তোমরা একটু কমেন্টে বলো, রেসপন্স করো, এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং, আমাদের লাগবে। হ্যাঁ, তোমরাই বলো তো দেখি, এইচ পরিমাণ দূরত্ব অতিক্রমে বলের জন্য যদি সময় লাগে 30 সেকেন্ড, তাহলে আমার বল কিন্তু অতিক্রম করে এইচ দূরত্ব, লিফট কিন্তু অতিক্রম করে H-2 দূরত্ব, তাহলে এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করতে বলের সময় লাগে আমি ধরে নিছি 30 সেকেন্ড, সেটাই আমাকে বের করতে হবে। আর লিফট যদি আমার H-2 পরিমাণ দূরত্ব অতিক্রম করে কতক্ষণ সময় লাগে, লিফটের কতক্ষণ সময় লাগে, সাইফুল এক্স্যাক্টলি আনসার সঠিক, 30 সেকেন্ড। কারণ বল এখানে আছে, দেখো তোমাকে আমি একটু দেখাই, কিভাবে দেখাবো লিফট। হ্যাঁ, এই যে লিফট পেয়ে গেছি, ধরে নিচ্ছি এটা আমার লিফট,
হ্যাঁ এটা এবার ঘুরাইলে অনেকে বলবে আমি ওদের প্রমোশন করতেছি, না এবার থাকুক। ওকে, এটা মনে করো লিফট। এই লিফটের মেঝে থেকে মনে করো এখানে হচ্ছে বলটা আছে, এই যে এটা লিফটে পড়তেছে, বলও পড়তেছে, পড়তেছে পড়তে একসময় যে আঘাত করে ফেলবে। এখন যখন ছাড়ছি বল, তখন থেকে লিফট নিচে নামা শুরু করতেছে, তাহলে লিফটও নামতেছে, বলও নামতেছে, নামতে নামতে দুইজনে মিলে যখন একসাথে টাচ করবে তখন বলবো খাপে খাপ মিলে গেছে। তাহলে আমরা সেটাই করতেছি। এবার আসো তাইলে আমাদের এটা আমরা বুঝলাম। এবার একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের বললাম দুজনের জন্য সেম টাইম লাগে, এই টাইমটাই তোমাকে বের করতে হবে। এবার বলো তো, এই যে আমার বল, এই বলের জন্য যে ত্বরণ, এই ত্বরণের মান কত? জি। আর লিফটের জন্য ত্বরণের মান 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তারা দিয়ে দিছে। বল মুক্তভাবে পড়ে, লিফট হচ্ছে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়, যার কারণে তার একটা ত্বরণ থাকে। তাহলে সিম্পল ভাইয়া, আমরা ধরে নিলাম আদিবেগ ইউ যখন আমরা ছেড়ে দিব, মানে তুমি এখন খেয়াল করো এখানে আমার একটা কাহিনী আছে। সেই কাহিনীটা কি? এটা মনে করো বল, আমার সামনে কোনো বল নাই, তো আমি এটা কি বল বলতেছি, বল নাই আসলে, নাই এটাই বল মনে করো। হ্যাঁ, আমি বলটাই কিন্তু প্রথমে ধরে রাখছি, লিফটের উপর দাঁড়ায় আছি, ছেড়ে দিছি। যখন আমি বলটাকে ধরে রাখছি তখন কিন্তু বলের বেগ আর লিফটের বেগ কেমন? সেম, দুজনের এক্স্যাক্টলি সব সেম। যখন ছেড়ে দিলাম তখন যাইয়া বলটা মুক্ত, লিফটে দড়ির সাথে যুক্ত, ওই মুহূর্ত থেকে বলের ত্বরণ আর লিফটের ত্বরণ সেম না। কিন্তু যখন ধরে রাখছিলাম ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত তখন কিন্তু সেম। এখানে কিন্তু আদিবেগ শূন্য নয়, কারণ লিফটের আদিবেগ শূন্য তোমাকে বলে নাই। লিফটের আদিবেগ কত সেটাই আমরা জানি না, তাহলে লিফটের আদিবেগ যা, বলের আদিবেগও সেম না। আগে আমাকে কথা এটা বলো তো, এই লিফটের আদিবেগ যা, বলের আদিবেগ সেম, এই কথাটা সত্য কিনা? এটার আদিবেগ যদি ইউ হয়, এটারও আদিবেগ ইউ, কথাটা সত্যি কিনা আমাকে বলো, কথাটা সত্যি কিনা বলো। এসকে ধ্রুব বললো ক্যাচ মিস করছি। আরে ভাই, আমি ক্যাচ ধরলে এটা মুক্ত হওয়া পড়তেছে কেমনে? আমি ফেলে দিছি, আমি ইচ্ছে করে ফেলে দিছি। আমি ক্যাচ ধরতে পারি কিন্তু এটা মারতেছি না। এই বলো না, দুজনের সেম বলা যায় না আদিবেগ? কনসেপ্ট ক্লিয়ার করে ফেলো। এই ম্যাটটা আমি বেশি সময় ধরে বলতেছি, কাহিনী আছে কারণ। এই যে হ্যাঁ সবাই বলতেছি ইউ হ্যাঁ, মানে দুজনে আদিবেগ সেম। কারণ আমি তো সামহাও এভাবে ধরে রাখছিলাম। আমি লিফটে, আমি এখন কোথায়? লিফটে, চারদিকে লিফট, ইমাজিন করে নাও এইটা বল, ইমাজিন করে নাও যাই হোক এটা বল। এখন দুজনের আদিবেগ সেম, ছেড়ে দিলাম, লিফটের মতো ত্বরণে পড়লো, বল আমার মুক্তভাবে পড়লো, কারণ লিফটটা দড়িতে বাঁধা, বল কিন্তু দড়িতে বাঁধা না, সে মুক্তভাবে পড়তেছে বাতাসে, ওই কারণে যারটা তার মতো করে। এবার আসো, প্রথমে আমরা করব হচ্ছে বলের জন্য। বলের জন্য ফর্মুলা কি? বলের অতিক্রান্ত দূরত্ব এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, এবার লিফটের জন্য কি লিফটের অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস টু, আদিবেগ সেম, সময়ও সেম, প্লাস হাফ, লিফটের ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে এ টি স্কোয়ার, ত্বরণ এ। বলের ক্ষেত্রে ত্বরণটা ছিল জি, লিফটের ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে এ। বলের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এইচ, লিফটের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ মাইনাস টু। পরিবর্তনগুলো দেখাই দিলাম। কার মান বের করবা? সময়ের মান না? তো এখানে তোমার তো এইচও জানো না, ইউও জানো না, কী করবা? বাদ দিয়ে দিবা। কীভাবে বাদ দিবা? বিয়োগ করে দাও, এটা থেকে এটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে কি হবে? এই যে আমরা এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম, 1 মাইনাস 2, 1 থেকে 2 বিয়োগ করে দিলে এখানে হবে ভাইয়া 2 ইকুয়ালস টু, মানে এইচ মাইনাস এইচ প্লাস 2, এইচ কাটাকাটি, ইউটি কাটাকাটি, হাফ টি স্কোয়ার কমন নিলে হাফ ইন্টু জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার বলা যায় না? যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া জি মাইনাস এ ইন্টু টি স্কোয়ার ইকুয়ালস টু 4।
তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ ডিভাইডেড বাই জি মাইনাস এ। তাহলে আমরা সরি এ কেমনে 4 ডিভাইড বাই জি মাইনাস এ, 4 ডিভাইড বাই জি এর মান 9.8 মাইনাস কত 4.8, ক্যালকুলেশন করো আনসার পেয়ে যাবা। এটা হচ্ছে টি স্কোয়ারের মান। তাহলে টি এর মান কত রুট করে দিব। তাহলে আমরা এখান থেকে টি পাইতে চাইলে রুট করে দিই, ডাইরেক্ট টি পাইতে চাইলে রুট করে দিই, আনসার পেয়ে যাব। বলো বুঝছি কিনা? এটা আনসার আসবে আমার মতে 0.0894 সেকেন্ড আসা উচিত। হ্যাঁ, আমার খাতা এরকমই করা। বলো এটা বুঝছি কিনা? বুঝলে আমাদের ক্লাস শেষ। ওকে, এরপরেও কোনো ম্যাথে যদি কারো কোনো প্রবলেম থাকে, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আর কনসেন্ট্রেশন রাখা পসিবল না, আমার পসিবল হলে তোমাদের ক্ষেত্রে পসিবল না আসলে, তো সেক্ষেত্রে আমাদের তোমরা যে কাজটা করবা, এখনও যদি আজকের পর তুমি ম্যাথগুলো আবার ট্রাই করবা, যে ম্যাথগুলো পারো নাই, এগুলো যদি তোমার প্রবলেম হয় আবার আমাকে বলো, আর ক্লাস দিব না, আমি সলভ করে দিব। নিজেরা নিজেরা চেষ্টা করো। তোমাদের একটা সমস্যা হচ্ছে তোমরা একবার চেষ্টা করে না পারলে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা বাইরে বললে তো করে দিবে, এভাবে হবে না। নিজে নিজে চেষ্টা করতে হবে, ফিল করতে হবে। কেন কঠিন? কঠিন না তো, খুবই সোজা। আচ্ছা, ধ্রুব বলতেছে দোনোটার আদিবেগ সেম কেন আবার বলার জন্য। ভাইয়া তুমি তো প্রশ্নটা এরকম যে আমার একটি লিফটে এত ত্বরণ নিচের দিকে নামছে, লিফটের মেঝে 2 মিটার উঁচু থেকে একটি বল ছেড়ে দিলে, এই বল ছেড়ে দিছি, কে ছাড়ছে? আমি ছাড়ছি। আমি লিফটে এখন দাঁড়ায় আছি, ফিল করতেছি আই এম ইন লিফট, আমি লিফটের ভিতরে। দিস ইজ এ বল, এই বলটা আমার হাতে, লিফট নিচের দিকে নামতেছে, আমি ফিল করতেছি। তাহলে লিফট যখন নিচের দিকে নামতেছে, এই হাতের বলটাও নামতেছে, মিস্টার ইমুও নামতেছে, সবাই কিন্তু সেমভাবে নামতেছে, সবার ব্যাগ সেম, লিফট ত্বরণে নামতেছে। ওই মুহূর্তে তুমি বলটাকে ছেড়ে দিছ। এই বলটা যতক্ষণ তোমার হাতে ছিল ততক্ষণ কিন্তু বলটা যুক্ত লিফটের সাথে। কীভাবে লিফটের সাথে যুক্ত? তুমি তো বলটাকে শক্ত করে ধরে রাখছো, সো সে তার স্বাধীনতা মেনটেন করতে পারতেছে না। যখনই তুমি তাকে ছেড়ে দিলা, সে স্বাধীন, তখন তার অভিজ্ঞ স্তরঞ্জি। তাহলে যখন ছেড়ে দিলা, ছেড়ে দেওয়ার সময় তার ব্যাগটা কিন্তু ওই লিফটের মতো। তখন থেকে আমি কাউন্ট করা শুরু করে দিয়েছি, ওই মুহূর্তে লিফটের ব্যাগ যা ছিল বলের ব্যাগও তা। ওই কারণে আদিবেগ দুজনের জন্য সেম। আজকে আমরা অনেকগুলো আমরা নতুন কথা বলছি, সেই কথাগুলো মাথায় রাখলে আশা করি তোমরা পেরে যাবা। এই একটু ওয়েট, আরেকটা কথা বলে দিতে হবে তোমাদেরকে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যে সেটা হচ্ছে তোমার অক্ষরপুত্র বইতে একটা জিনিস এক্সট্রা দেওয়া আছে, যেটা অন্য কোনো বইতে আমি খেয়াল করিনি আসলে। তপন স্যারের বইতেও নাই, ইসাক স্যারের বইতেও নাই, অক্ষরপুত্র বই প্রকাশনীর বইতে ছিল ওইটা। তো সেটা আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে কি, আমরা দেখি মানে এটা একটু আমাদের একটু হাই কনসেপ্ট আর কি। হাই কনসেপ্ট মানে বললে হবে, খুব আহামরি হাই না। মনে করো কোনো একটা বস্তু আমাদের এই যে বৃত্তাকার পথে ঘুরতে, সুষম বৃত্তাকার পথে ঘুরতেছে, এই পয়েন্টে মনে করো তার কেন্দ্র বরাবর একটা ত্বরণ আছে, যাকে আমরা বলতেছি কেন্দ্রমুখী ত্বরণ, এসিটাকে আমরা বলতেছি তার কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী ত্বরণ। এই কেন্দ্রমুখী ত্বরণ এসি, তার ফর্মুলা তোমরা খুব ভালো করে জানো, এটা হচ্ছে b²/r। এটা হচ্ছে আমার কি b²/r বা ω²r বলা যায়। এখন এখানে আরও একটা ত্বরণ কাজ করে, সে যেদিকে গতিশীল, এই যে এই বরাবর, ওই বরাবর একটা ত্বরণ কাজ করতে পারে, যাকে আমরা বলি হচ্ছে এ টি।
এটাকে আমরা বলি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, বা আমরা এটাকে বলতে পারি হচ্ছে বাংলায় বলি স্পর্শকীয় ত্বরণ। স্পর্শকীয় ত্বরণ। তো স্পর্শকীয় ত্বরণ এটি ইকুয়ালস টু লিটারেলি এটার ফর্মুলা হচ্ছে আর আলফা, জাস্ট মুখস্থ করে রাখবা। আরটা মানে কি? আরটা হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আর এটার যে স্পর্শক এই বিন্দুতে কেন্দ্র বরাবর যেটা কাজ করে তাকে আমরা বলি কেন্দ্রমুখী ত্বরণ। এটা হচ্ছে স্পর্শক, স্পর্শক বরাবর যেটা কাজ করে তাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। এই দুইটা কিন্তু পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই দুজনের এখান থেকে আমরা এটা তো জানি, আর স্পর্শকীয় ত্বরণটা জেনে রাখো, ফর্মুলা হচ্ছে আর আলফা। আলফা মানে হচ্ছে কৌণিক ত্বরণ আমরা জানি। এখন এখান থেকে আমরা বলবো তাদের যে লব্ধিটা, যেহেতু এটা একটা ত্বরণ, একটা ভেক্টর, স্পর্শকীয় ত্বরণের একটা ভেক্টর, তাদের লব্ধিটা হচ্ছে মনে করে এটা, এই লব্ধিটা হচ্ছে আমাদের এ, এবং এ সমান বলা যায় √AC স্কোয়ার প্লাস AT স্কোয়ার। সো বুঝতে পারলাম এখান থেকে আমরা এইটাকে আমরা বলতেছি লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ এটা একটু মাথায় রাখবা, যে আমাদের অক্ষপত্র বইতে এক্সট্রা করে এই কনসেপ্টটা দেওয়া আছে, ওই কারণে জেনে রাখা ভালো। যেহেতু একটা বইতে আছে তাই আমাদের দেখা যাচ্ছে তোমার অনেক ক্ষেত্রে কোনো একটা সময় দিয়ে দিতে পারে, সো জেনে রাখলে ভালো। সেটা হচ্ছে কোনো একটা বস্তু যখন সুষম বৃত্তাকার পথে আমাদের বৃত্তাকার পথে ঘুরতেছে, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, কেন্দ্র বরাবর যে কেন্দ্রমুখী ত্বরণ এসি, বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক বরাবর একটা ত্বরণ কাজ করে, যাকে আমরা বলি স্পর্শকীয় ত্বরণ। তার ফর্মুলা হচ্ছে আর আলফা, এবং এই দুইটা লব্ধি বের করলে সেটাকে আমরা বলি হচ্ছে লব্ধ ত্বরণ বা মোট ত্বরণ বা আমাদের নিট ত্বরণ বলতে পারি। এটা একটু জেনে রাখতে হবে। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত। ওকে ওকে, এতক্ষণ পর্যন্ত আমার সাথে কষ্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। প্রবলেম থাকলে তার সলিউশনও আছে, বাট প্রবলেমটা তুমি নিজে নিজে আগে খুব বেশি অ্যানালাইসিস করতে হবে। আর অনেকে বলে ভাইয়া আমাদের ঝামেলা হয় যে প্রবলেম নিজে নিজে সলভ করতে পারি না, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পারবা, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।